আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবেন, তাদের জন্য ইংরেজির ২য় সলভ ক্লাস আমরা আজকে আবার উপস্থিত হয়েছি। আমাদের আজকের ক্লাসটিও আমাদের সবার প্রিয় মুরাদ স্যার নিবেন ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা স্যারকেও যুক্ত করে নিব। যারা যুক্ত হচ্ছেন, যারা যুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং যারা যুক্ত হয়েছেন আপনারা অনুগ্রহ করে আমাদের এই লাইভ লিংকটি আপনাদের যে সকল গ্রুপ রয়েছে সেই সকল গ্রুপে পাঠিয়ে দিবেন। আশা করছি আপনাদের গ্রুপগুলোতে আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা পৌঁছেছে। আপনারাও কাইন্ডলি কষ্ট করে আপনারা আমাদের এই লিঙ্কটাকে বিভিন্ন গ্রুপগুলোতে আপনারা একটু পৌঁছে দিবেন। ওকে। আমরা ২টা মিনিট অপেক্ষা করব। ২ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ সবাই যুক্ত হলে আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। ওকে। তো কে কোন মাদ্রাসা থেকে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছো? মাদ্রাসা বলতে কারা কোন মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছো? অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো কে কোথায় থেকে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে এই লাইভ ক্লাসে। আজকের লাইভ ক্লাসটা আমরা একটু দীর্ঘ সময় থাকবে ইনশাআল্লাহ। যেহেতু গতকাল আমাদের একটু সময় সংক্ষিপ্ত ছিল, আজকে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো আমি আমাদের যেই আজকের আমাদের মেন্টর আমাদের মুরাদ স্যারকে আমি এড করে নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি স্যারের ক্যামেরাটা আমরা আসলে কালকে সলিউশন করতে পারি নাই। তো সমস্যা না। আমরা আমরা যেহেতু মেইন পড়াটাই মেইন, আমরা অবশ্যই স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবো। আমরা স্ক্রিনটা এড করে নিব। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো তোমরা অতি দ্রুত as soon as possible এই লিঙ্কটি তোমাদের যে সকল গ্রুপ রয়েছে, যারা তোমাদের বন্ধু-বান্ধব যারা ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে একটু পাঠিয়ে রাখো। তাছাড়া নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। যেকোনো সময় এই ক্লাসটি তোমরা দেখতে পাবা। আর তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, কয়েকদিন পরেই পরীক্ষা। তো শেষ মুহূর্তে এসে এই প্রিপারেশন গুলো বা এই রিভিশন গুলো তোমাদের খুব বেশি প্রয়োজন ছিল বলে আমার মনে হয়। তো আশা করছি তোমরা খুব ভালো কিছু করবে ইনশাল্লাহ। আমি আমাদের স্ক্রিনটা একটু তোমাদের সামনে শেয়ার করবো। হোপফুলি স্ক্রিনটাও দেখা যাচ্ছে স্যার। কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ সিফাত। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন সবাই আমাকে। আর আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন সবাই? টার্গেট 7 টেন্সেস। ওকে, সো ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আজকে টেন্স দিয়ে স্টার্ট করব। আমি এখানে কয়েকটা যে টেন্সের পরীক্ষার যে প্রশ্ন সেগুলো আমি দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে, আপনারা দেখছেন নিশ্চয়ই। এবং টেন্সের আসলে প্রত্যেকটা আইটেম দিয়ে প্রশ্ন হয়তো আমরা দেখব না। আমরা বেসিক্যালি কয়েকটা টেন্সের প্রশ্ন বা কয়েকটা টেন্স থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন পাই, যেমন ফিউচার পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। তারপরে হচ্ছে মাঝে মাঝে প্রেজেন্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াসের কিছু ব্যবহার আমরা পরীক্ষায় দেখি। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু ব্যবহার মাঝে মাঝে দেখা যায়। সো লেট মি স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান। আমরা প্রথম সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, বাই নেক্সট মান্থ শ্রাবণী ড্যাশ ইন দ্য ব্যাংক ফর 5 years। এই সেন্টেন্সটাতে আমরা কোন অপশনটা দাগাতে পারি? তো প্রথমেই আজকের ক্লাসটা একটু চেষ্টা করব আমরা ইন্টারেক্টিভ করতে। আপনারা সবাই একটু কাইন্ডলি আপনাদের যার যেটি উত্তর আপনার মনে হয় আপনার সাথে সাথে স্ক্রিন দেখেই আপনাদের রেসপন্সটা জানাবেন। তাইলে আপনাদের রেসপন্সটা যত ভালো হবে ক্লাসের ইন্টারেকশন বাড়বে এবং সেটি ক্লাসটাকে আরো মানে ইন্টারেস্টিং করার জন্য এটা সহায়ক হবে। কেমন? সো প্রথম প্রশ্নটা, আগামী মাসের মধ্যে শ্রাবণী ব্যাংকে 5 বছর তার কাজ
সম্পন্ন হবে। কেমন? অর্থটা দাঁড়াচ্ছে এরকম। সো আপনি কি বলতে পারেন এখানে সঠিক উত্তর কি হতে পারে? আর নাম্বার 2, মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। অনেক লোকেই ভুল সংবাদ বা মিথ্যা সংবাদ ছড়ায়। কেমন? সোশ্যাল মিডিয়াতে। উইচ, যে সংবাদগুলো বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। তাহলে বোঝাচ্ছে যে যেটা যত্ন সহকারে তথ্যের উৎস চিহ্নিত করার মাধ্যমে বা খুঁটিনাটি দেখার মাধ্যমে বা যেটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরবর্তীতে শনাক্ত করা যায়। কেমন? অর্থাৎ ফেক নিউজ হিসেবে শনাক্ত করা যায়। সো এখানে এই সেন্টেন্সটাতে সঠিক উত্তর কোনটা দাঁড়াচ্ছে? প্রথম শূন্যস্থান এবং দ্বিতীয় শূন্যস্থানে আমরা কোনটা দিতে পারি? সো আমি আজকের ক্লাসে যথারীতি গতকালকের মতন কিছু রেসপন্স পাচ্ছি। দ্যাটস আ ভেরি গুড রিপ্লাই ফ্রম ইয়োর সাইড। প্রথমেই হচ্ছে শাইখ আহমেদ, আচ্ছা আপনি বোধহয় কাউকে মেনশন করেছেন। রাশেদ আহমেদ, আপনি নাম্বার 1 সি দিয়েছেন। তারপরে হচ্ছে নঈমুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। এটা মূলত হচ্ছে রিভিশন ক্লাস, অর্থাৎ ইংলিশের একেবারে শেষ সময়ের প্রস্তুতি হিসেবে সবগুলো টপিকের উপরে ওভারঅল যে রিভিউ ক্লাস, সেই রিভিউ ক্লাসের আজকে হচ্ছে দ্বিতীয় পর্যায়। গতকালকে রিভিউ ক্লাস 1 ছিল, আজকে রিভিউ ক্লাস 2। তারপরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি রাশেদ আহমেদ 2 সি দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, আপনি দুটি প্রশ্নেরই উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছেন। তো আমরা একটু পরে জানবো সঠিক উত্তর আসলে কোনটা। তারপরে হলো নুসরাত নাহিন, আপনি উত্তর দিয়েছেন সি। তারপরে আসাদুল্লাহ, আপনি উত্তর দিয়েছেন 1 নম্বর সি। জারা ইসলাম, আপনিও সি দিয়েছেন। আসাদুল্লাহ 2 সি। আনাস সিদ্দিক, আপনি 2 নম্বরে বি দাগিয়েছেন। আলামিন, ওয়ালাইকুম আসসালাম, 1 নম্বর আপনি বি দিয়েছেন। ওকে, সো প্রথম প্রশ্নের উত্তর আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, তবে আমি ব্যাখ্যাগুলো একটু বলে দিচ্ছি। দেখেন, ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে, ভবিষ্যতে যে কোনো একটা সময়ের মধ্যে যদি কোনো কাজ কমপ্লিট হয়ে যায়, সম্পন্ন হয়ে যায়, এটাকে আমরা বলি ফিউচার পারফেক্ট টেন্স। এখানে একটা স্পষ্ট পার্থক্য আপনারা মনে রাখবেন। যেমন কেউ যদি বলে আমি কালকে ঢাকা যাব, এই কালকে ঢাকা যাব এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। কিন্তু কেউ যদি বলে কালকে 4টার মধ্যে আমি ঢাকা পৌঁছাবো, তারপরে একটা সময় এখানে লিমিট করে দিয়েছে, একটা সময় সেট করে দিয়েছে যে এই সময়ের মধ্যে কাজটা হবে। তো যখন কোন একটা সময়ের মধ্যে কোন একটা কাজ হবে বলবে, তখন সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আর কোন সময়ের মধ্যে না বলে শুধুই যদি বলে আমি কাল যাব বা আগামী পরশু যাব বা আগামী সপ্তাহে যাব বা আগামী মাসে যাব, শুধুই আগামী মাসে যাব, এভাবে যদি বলা হয় সাধারণভাবে, তখন সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর যদি বলে আগামী সপ্তাহের মধ্যে, মানে কোনো সময়ের মধ্যেই, কোনো সময়ের ভেতরেই একটা কাজ সম্পন্ন হবে, এভাবে যদি প্রকাশ করা হয় তাহলে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন ধরেন কেউ বলল সে আসবে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। কিন্তু আমি যদি বলি সে 3 ঘন্টার মধ্যে আসবে, তার একটা সময়ের মধ্যে একটা কাজ হবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। সো 1 নম্বর সেন্টেন্সটা, বাই নেক্সট মান্থ, আগামী মাসের মধ্যে শ্রাবণী ব্যাংকে তার কাজের 5 বছর পূর্ণ হবে, মানে সে 5 বছরের যে ধরে যে কাজ করছে সেই 5 বছর সময়টা পূর্ণ হবে আগামী মাসে। তাহলে একটা সময়ের মধ্যে, অর্থাৎ 5 বছরের মধ্যে বোঝাচ্ছে এখানে, হ্যাঁ, অর্থাৎ 5 বছরের সময়টা পূর্ণ হবে বোঝাচ্ছে। তো কোনো সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন হওয়া, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। সো এটা হবে উইল হ্যাভ ওয়ার্কড। আপনারা জানেন ফিউচার পারফেক্ট মানে হলো সাবজেক্টের সাথে উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সো শ্রাবণী উইল হ্যাভ ওয়ার্কড। নাম্বার 2, মেনি পিপল ড্যাশ ফেক নিউজ। অনেক লোক সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভুল তথ্য ছড়ায়, ঠিক ঠিক আছে, কিংবা ভুয়া খবর ছড়ায়। সো ছড়ানো ইংলিশ হচ্ছে স্প্রেড। সো অনেক লোকে এই কাজটা করে এবং এটা যখন তখন যে কোনো সময় হয়। সো কোনো কাজ যে কোনো সময় হয় বোঝাতে সব সময় বা মাঝে মাঝে বা যখন তখন হয় বোঝালে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এটা হওয়া উচিত স্প্রেড। সো মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। এখানে প্রথম অপশন তাইলে আমরা স্প্রেড পাচ্ছি, এবং এই অপশনটা আছে এ এবং সি, এই দুটো অপশনে। এরপর বলতেছে উইচ, তাহলে যে সংবাদগুলো, যে খবরগুলো শনাক্ত করা যায়, ঠিক আছে। তো কিভাবে শনাক্ত করা যায়? চেক করার মাধ্যমে, তথ্যের উৎস। কেমন? তাহলে এখানে নিউজগুলো, ফেক নিউজগুলো, এগুলা শনাক্ত করা যায়। তার মানে নিউজ কাউকে শনাক্ত করে না, বরং নিউজগুলো শনাক্ত করা হয়। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো যখন কোনো কিছু করা হয় বলা হয়, কোনো কিছু করা হয়, এই ধরনের অর্থ যখন প্রকাশ পায়,
এটা হচ্ছে মূলত প্যাসিভ মোড। কেমন? সো প্যাসিভ মোডের ক্ষেত্রে আপনারা শুধু সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বা পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম দিয়ে প্যাসিভ মোড আমরা ইয়ে করতে পারি, প্রকাশ করতে পারি না। প্যাসিভের ধর্মই হচ্ছে, মনে রাখবেন, যে কোনো প্যাসিভ সেন্টেন্সের ধর্মই হচ্ছে সেখানে সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব থাকতে হয়, এবং অক্সিলারি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অথবা এখানে যে যেমন আপনারা ক্যান বি দেখছেন, এটা হচ্ছে একটা অক্সিলারি। সো একটা অক্সিলারি লাগবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, এবং মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। সো সি অপশনে দেখবেন ক্যান বি আছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আইডেন্টিফাইড। সুতরাং এটাই হচ্ছে সঠিক উত্তর। সো প্রথম অপশনে স্প্রেড, এটা সঠিক উত্তর। স্প্রেড অপশনটা আছে মাত্র এ এবং সি তে, আর এই দুটো অপশনের মধ্যে সেকেন্ড অপশন যেটা আইডেন্টিফাই, সেটা এ অপশনে আইডেন্টিফাইটা তাহলে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া ছিল, এটা হবে না। প্যাসিভ ভয়েস হিসেবে সি অপশনটা ক্যান বি আইডেন্টিফাইড, এটাই হচ্ছে সঠিক উত্তর। তারপরে টেন্সের ক্ষেত্রে আমি যদি আর কয়েকটা প্রশ্ন একটু স্টাডি করি, তাহলে দেখা যাচ্ছে শি হ্যাজ লস্ট হার পাসপোর্ট অ্যাগেইন, দিস ইজ সেকেন্ড টাইম দিস। আচ্ছা, সে তার পাসপোর্ট হারিয়েছে আবার। কেমন? তো এটা হচ্ছে দ্বিতীয়বার সে এই ধরনের ঘটনা ঘটালো। কেমন? সো যেহেতু এখানে এর আগের সেন্টেন্সে বলেছে যে সে পাসপোর্ট হারিয়ে ফেলেছে, পুনরায় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া হয়েছে। সো দ্বিতীয়বার এই কাজটা হলো। কেমন? তো সেক্ষেত্রে এই দ্বিতীয়বার মানে একই, অর্থাৎ এর আগে যেমন প্রেজেন্ট পারফেক্ট, সো পরেরটাও তাহলে কি হওয়া উচিত, এটা আপনারা বুঝতে পারছেন। হুম। সো তারপরে এই ক্ষেত্রে আমরা কি দিতে পারি, হ্যাজ হ্যাপেন দিতে পারি নাকি হ্যাপেন দিতে পারি, এটা একটু আপনারা জানান। তারপরে 4 এবং 5, সেখানে দ্য টাউন ওয়েয়ার আই লিভ, যে শহরে আমি বাস করি, ইজ ভেরি ডিফারেন্ট নাও, সেটি এখন অনেকটা কি ভিন্ন। ইট চেঞ্জ আ লট। ঠিক আছে? এখানে আসলে এই সেন্টেন্সটাতে সম্ভবত কোনো একটা ভুল থাকতে পারে, সেটা হচ্ছে দ্য টাউন আই লিভড, এটা আসলে, এটা মূলত আমি যে শহরে আগে থাকতাম সেই শহরটাকে বর্তমানের সাথে তুলনা করা হচ্ছে। সো এটা এখানে এটা আসলে লিফট হওয়া উচিত ছিল। তারপরে ইট চেঞ্জ অ্যালট, তার মানে শহরটা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এখানে এটা কি হতে পারে, এটা আপনারা একটু চিন্তা করেন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, ওয়েন দ্য গেস্টস অ্যারাইভড, যখন অতিথিরা পৌঁছালো, দে লাঞ্চ, যখন তারা পৌঁছালো তখন তারা কি লাঞ্চ খেলো। সো অতীতকালে একটা ক্লজ যদি পাস্ট টেন্স হয়, আরেকটা ক্লজে সাধারণত আপনারা জানেন পাস্ট টেন্স হয়। তো গেস্টরা যখন পৌঁছালো তখন তারা খাচ্ছিল, কথাটা কি আসলে মিলে না? তাহলে এখানে কোন টেন্স হতে পারে, এটা একটু আপনারা দেখি রেসপন্স করেন। তো আমি আপনাদের উত্তরগুলো একটু নিচ্ছি। এখানে সর্বশেষ আমি 3টে উত্তর পেয়েছি। রাশিদ আহমেদ 3B, আসাদুল্লাহ এবং আসাদুল্লাহ দিয়েছেন উত্তর 3B, এবং ইশরাত জাহান জুলফা আপনি দিয়েছেন 3C। ওকে, বাকিরা এখন পর্যন্ত উত্তর দেননি। তাহলে 3 নম্বরের ক্ষেত্রে আমি বলি উত্তরটা আসলে কি হতে পারে। এখানে একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে শি হ্যাজ লস্ট, সে তার পাসপোর্টটা হারিয়েছে আবার। কেমন? তার মানে এর আগে একবার করেছে, এখন আরেকবার কি সে হারালো। তো এটা হচ্ছে দ্বিতীয়বার। সো দিস ইজ সেকেন্ড টাইম দিস হ্যাজ হ্যাপেন্ড, মানে এটা দ্বিতীয়বারের মতো এটা ঘটলো। তো এখানে নর্মালি আপনি যদি প্রথম সেন্টেন্সটাকে, যেহেতু প্রথম সেন্টেন্সে যে কাজ দ্বিতীয় সেন্টেন্সে একই এক্সপ্রেশন, সেই দিক থেকে হিসাব করলে এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করার সুযোগ আছে। তবে সাধারণত ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম এরকম বুঝিয়ে যেই বাক্যগুলো আমরা ব্যবহার করি ইংলিশে, সেগুলা নর্মালি আমরা যখন প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজ করি তখন সেগুলো সাধারণত আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি। সো দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস হ্যাপেন্ড, এভাবে আমরা ইউজ করি নর্মালি। সো সেই দিক থেকে এটা 3 নম্বরের সিটাই হচ্ছে বেটার আনসার। তারপরে আপনারা 4 এবং 5 এর কোনো উত্তর দেননি। আপনারা চাইলে 5 নাম্বারটা অন্তত পক্ষে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করতে পারেন। সো আপনারা 4 নম্বরের ক্ষেত্রে দুজনে উত্তর দিয়েছেন। একজন হচ্ছে আলামিন উত্তর দিয়েছেন 4C, এবং রাশিদ আহমেদ উত্তর দিয়েছেন 4B।
সো এখানে একটা জিনিস খেয়াল করেন যে আহ, মানে একটা কথা আপনারা তথ্য জানেন কিনা জানি না, আপনারা যারা বি উত্তর দিয়েছেন 4B, দেখেন অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত চলছে এরকম যদি বোঝাই তখন সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং সেক্ষেত্রে আপনি একটা স্পেসিফিক কোন একটা সময়ের বর্ণনা আপনি পাবেন। যেমন ধরেন ইট চেঞ্জ অ্যালট, এরপরে যদি আপনি যদি এরকম দেখতেন যে ফর 5 ইয়ার্স, ফর 10 ইয়ার্স, অথবা সিন্স 2015, এরকম যদি কোনো একটা সময়বাচক একটা ফ্রেজ দেওয়া থাকতো তাহলে আপনি হ্যাজ বিন চেঞ্জিং এই অপশনটা ইউজ করতে পারতেন। সো এটা আলটিমেটলি হবে ইট হ্যাজ চেঞ্জড আ লট, অর্থাৎ শহরটা অনেক পাল্টে গেছে। সো যে পাল্টানোর ব্যাপারটা এই বর্তমান কালের সাথেও সম্পৃক্ত, সো সেই কারণে আপনি হ্যাজ চেঞ্জড এটা বলতে পারেন। ঠিক আছে, ঠিক অনেকটা 3 নম্বরের মতো। এটা আমি একটু আগে বলেছিলাম যে সে তার পাসপোর্টটা হারিয়েছে, সো এটা দ্বিতীয়বার এই ঘটনাটা ঘটলো কেমন। সো এটা বোঝানোর জন্য আপনি চাইলে দিস হ্যাজ হ্যাপেন্ড, আপনি এটা বর্তমানের সাথে কানেক্টেড সেই পারফেক্ট ইউজ করতে পারেন। অথবা এটা প্র্যাকটিক্যালি এটা অবশ্য হ্যাপেন্ড ইউজটা আরো বেশি হয়, সেদিক থেকে আপনি সিটাও দিতে পারেন। যদিও আসলে ইউনিভার্সাল এডমিশন টেস্টে মাঝে মাঝে এরকম কিছু ইকুইভোকাল অ্যান্সার দেয় যেখানে আসলে দুটো আনসার হওয়ার সুযোগ থাকে। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রেও সেম কেস, এখানে এ এবং সি দুটো হওয়ার সুযোগ ছিল। তো 4 নম্বরের ক্ষেত্রে তবে এটাই হচ্ছে বেটার অপশন আর কি, বেটার আনসার। যদিও 4 নম্বরের ক্ষেত্রেও ডিটা অ্যাকসেপ্টেবল আনসার, বাট ওরা দুটোই দিয়েছে। মডার্ন ইংলিশে চেঞ্জড এটাও কিন্তু এখন অ্যাকসেপ্টেড আনসার। তারপরে নাম্বার 5, এক্ষেত্রে আপনি একটা উত্তরেই দিবেন, সেটা হচ্ছে যখন গ্যাসটা পৌঁছালো তখন তারা লাঞ্চ করলো, তার মানে পৌঁছানোর পর আসলে তারা লাঞ্চ করছে, মানে এটাই মিন করতেছে। তো সেই দিক থেকে এখানে হ্যাভ হ্যাজ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেটার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। এখানে খাওয়া বোঝাতে মূলত হ্যাডটা এসছে, সো দে হ্যাড লাঞ্চ, এখানে হ্যাডটাই হচ্ছে সঠিক উত্তর। যারা এ উত্তর দিয়েছেন থ্যাংক ইউ। আসাদুল্লাহ আপনি 5A দিয়েছেন উত্তর, আপনারটা সঠিক হয়েছে। নেক্সট মুভ অন টু রাইট ফর্ম ভার্বস। আপনারা জানেন ইংলিশে অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আসলে রাইট ফর্ম ভার্বস। আমি সেজন্য আপনাদেরকে রাইট ফর্ম ভার্বস নিয়ে আজকে চেষ্টা করব। আর যদি আপনাদের বিশেষ কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এখানে অনেকগুলো প্রশ্নের আসলে সুযোগ আছে। প্রথমেই আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 1, আই বেটার গো নাও। এখানে আই প্রমিসড ড্যাশ লেট, সো এটা কি হবে দেখি। এটা এটা আপনারা একটু পারেন কিনা দেখেন তো, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। I'd better go now, I promised, এই উত্তরটা আপনারা পারবেন? আরেকটা প্রশ্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে স্টপ ডুইং রং থিংস লেস্ট ইউ আর কট। এখানে এখানে লেস্ট ইউ আর কট এটা সঠিক কিনা, নাকি লেস্ট ইউ উড বি কট হবে, অপশনগুলো দেখবেন। নাকি হচ্ছে এটা লেস্ট ইউ উইল বি কট, নাকি লেস্ট মাইট বি কট। ঠিক আছে, এখানে ইউর পর আসলে কি হতে পারে? এখানে আন্ডারলাইন করা অপশনটাতে ইউর যেটা এসছে আপনারা ইউটাকে বাদ দিয়ে দিবেন, আপনারা ইউর পরের অপশনটা চিন্তা করেন। লাস্টের পরে কি ইউ আর কট হবে, নাকি উড বি কট হবে, নাকি উইল বি কট হবে, নাকি মাইট বি কট? এই জিনিসটা একটু আপনারা একটু কাইন্ডলি দেখবেন। ওকে,
সো এখন আমি আপনাদের যারা যতটুকু উত্তর দিয়েছেন আমি সে অনুযায়ী আপনাদেরকে একটু অ্যান্সারটা শেয়ার করে দেই। 1 নম্বরের ক্ষেত্রে আই প্রমিসড নট বিং লেট নাকি নট টু বি লেট নাকি টু নট বি, এখানে আসলে কোনটা সঠিক উত্তর হবে সেটি আমি আপনাদেরকে একটু তাহলে বলে দেই। মূলত ইংলিশে একটা নিয়ম আছে, আর সেটা হচ্ছে এমন কিছু স্পেসিফিক ভার্ব আছে যে ভার্বগুলোর পরে সেকেন্ড ভার্বটাকে আমরা ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করি, মানে টু প্লাস ভার্ব ব্যবহার করি। আবার এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে সেকেন্ড ভার্বটাকে আমরা আইএনজি ফর্মে রাখি। যেমন ধরেন আপনি এই ওয়ার্ডটা একটু দেখেন, অ্যাডমিট। যেমন ধরেন কেউ যদি বলে হি অ্যাডমিটস অথবা হি অ্যাডমিটেড, ঠিক আছে, এই যে এই অ্যাডমিট শব্দটা, ঠিক আছে, এটা একটা ভার্ব। এই অ্যাডমিটের পরে আমি যদি আপনাদেরকে বলি হি অ্যাডমিট সে, ঠিক আছে, সেইং দ্যাট, তাহলে সে সেটা বলা স্বীকার করলো। কেমন? তাহলে এই অ্যাডমিটের পরে আমি যদি আপনাদেরকে অপশন দিই টু সে দ্যাট হবে নাকি সেইং দ্যাট হবে, টু সে নাকি আপনারা সেইং, নাকি আপনারা হি অ্যাডমিটেডের পরে অন্য কোনো অপশন দিবেন, টু বি, সেইং, বা অন্যভাবে, হ্যাঁ, বিং, ঠিক আছে, বিং সেড, এভাবে পরীক্ষা অপশন এভাবে দিতে পারে, ঠিক আছে। তো এখন আপনি বলেন দেখি তাইলে এখানে অপশন আপনি কোনটা দিবেন? আপনি কি এ অপশন হিসেবে টু সে দিবেন, নাকি আপনি এই সেইংটা দিবেন, এটাকে আমি বি অপশনে রাখলাম, নাকি আপনি টু বি সেইং বলবেন, যেটাকে আমি সি অপশনে রাখলাম, কিংবা নাকি আপনি বিং সেড বলবেন, যেটাকে আমি ডি অপশনে রাখলাম। সো এইভাবে আপনি একটু চিন্তা করেন আই অ্যাডমিটেড পরে আপনি আসলে কি দিবেন। মূলত এই জিনিসটাই আমি আপনাদের কাছ থেকে আসলে জানতে চাচ্ছিলাম। অ্যাডমিটের পরে হচ্ছে এখানে আপনি যে ভার্বটা দেখতে পাচ্ছেন সেই ভার্বটা কেমন হবে এটা ফুলি ডিপেন্ড করবে প্রথম ভার্ব অ্যাডমিটের উপরে। অর্থাৎ ইংলিশে এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে সেকেন্ড ভার্বটা আইএনজি যুক্ত করতে হয়, আবার এমন কিছু ভার্ব আছে যেগুলোর পরে সেকেন্ড ভার্বটা টু যুক্ত করতে হয়। সো এখানে একটা বিষয়, আপনার হয়তো দেখতে মনে হচ্ছে বা আপনার সেন্টেন্সটা পড়ে আপনার মনে হতে পারে এটা হি অ্যাডমিটেড টু সে দ্যাট, মানে এই টু সে দ্যাট এটা যদি আমি ইউজ করি আমার মনে হচ্ছে বাক্যটা একটু বেশি মিলতেছে, বা ইট সাউন্ডস গুড টু ইয়োর ইয়ার্স, অথবা আপনার মনে হতে পারে এটা শুনতে ভালো লাগতেছে, সো এটাই মনে হয় সঠিক উত্তর। হি অ্যাডমিটেড সেইং কথাটা কেন জানি হয়তো মিলতেছে না, হি অ্যাডমিটেড টু সে দ্যাট এরকম হলে মনে হয় একটু মিলতেছে, কিন্তু ব্যাপারটা আসলে সেখানে না। এটা মিলা না মিলা কেমন সাউন্ড হচ্ছে আপনার, যে এটা এটা আপনি আসলে বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? কারণ আমরা কিন্তু নেটিভ না, ঠিক আছে। সো আমরা যেটা শুনে বুঝবো সে ধরনের সুযোগ নাই। যারা নেটিভ তারা সঠিকটা শুনে শুনে বড় হচ্ছে, ফলে ওরা কিন্তু শুনলে অনেক সময় বুঝতে পারে কোনটা আসলে একটু উদ্ভট শোনাচ্ছে। ফলে এখানে আমরা শুনতে আপাতত যেটা আমাদের সঠিক মনে হয় সেটা সবসময় সঠিক হয় না। তো এখান থেকে আজকে একটা তথ্য সবাই মনে রাখবেন, অ্যাডমিটেড এই শব্দের পরে টু প্লাস ভার্ব আমরা ইউজ করব না, কারণ অ্যাডমিটেড পরে ভার্বের আইএনজি দিতে হয়। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে সেইং, হি অ্যাডমিটেড সেইং দ্যাট। এটাকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে এটাকে আমি একেবারে একটা গ্রিন টাইপের একটা কালার দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন এটাই সঠিক উত্তর। এখন আবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। যেমন ধরেন কেউ যদি এই সেন্টেন্সটা আপনাদেরকে বলে, যেমন হি অ্যাগ্রিড, হি অ্যাগ্রিড, এরপরে ধরেন আপনাকে বলল যে এখানে ব্র্যাকেট আছে কি সে, তারপরে আবার আপনি পরীক্ষার 4টা অপশন পেলেন, তাহলে এখন বলেন হি অ্যাগ্রিড সেইং দ্যাট, নাকি হি অ্যাগ্রিড টু সে দ্যাট, নাকি হি অ্যাগ্রিড টু বি সেইং বা বিং সেড, তখন কোনটা হবে? যখন আপনি এখানে ভার্ব হিসেবে অ্যাগ্রি পাবেন, তাহলে আপনি দেখেন অ্যাডমিটেড এর পরে সঠিক উত্তর হচ্ছে কি সেইং, ওকে, হি অ্যাডমিটেড সেইং দ্যাট। কিন্তু যখন অ্যাগ্রি পাচ্ছেন তখন কিন্তু আপনি অ্যাগ্রির ক্ষেত্রে সেইং আপনি ইউজ করতে পারবেন না। এখানে আপনাকে ইউজ করতে হবে অ্যাগ্রিড এর পরে কি, কোনটা দেখি আপনারা বলেন তো, অ্যাগ্রিড এর পরে ইউজ করতে হবে কি টু প্লাস ভার্ব ইউজ করতে হবে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে হি অ্যাগ্রিড টু সে দ্যাট। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝলাম যে অ্যাডমিট শব্দটার পরে যদি আমি সেকেন্ড কোনো ভার্ব পাই সেটা আমি আইএনজি যুক্ত করব, আর অ্যাগ্রি শব্দটার পরে যদি আমি কোনো কি পাই, মানে কোনো ভার্ব যদি পাই অ্যাগ্রির পরে, তাহলে সেই সেকেন্ড ভার্বটা আমি টু প্লাস ভার্ব ইউজ করব। এখন আপনারা কি আমাকে বলতে পারেন যে এমন কয়েকটা আপনার ওয়ার্ড লিস্ট কি আমাকে দিতে পারেন যে ওয়ার্ডগুলোর পরে এভাবে সবসময় ভার্বের ইনফিনিটিভ ফর্ম হবে বা টু প্লাস ভার্ব হবে? এটা কি আপনারা আমাকে বলতে পারেন? কি একজন ট্রাই করবেন? দেখি বলেন দেখি, কে বলতে পারবেন বলেন।
এমন এমন কয়েকটা ভার্ব বলেন যে ভার্বগুলোর পরে সেকেন্ড ভার্বটা আইএনজি যুক্ত হয়, অথবা এমন কিছু ভার্ব যেগুলোর পরে ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়। Learn, agree, promise, claim. Thank you, Rashid. Very good. Your answer is very satisfactory. আপনি 4টা ওয়ার্ড বলেছেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার তাহলে আমি আপনাদেরকে কয়েকটা ওয়ার্ড দেই, কি বলেন আপনারা? এই যে ভার্ব আইনজি বসে এরকম কয়েকটা ওয়ার্ড আমি আপনাদেরকে এখন দিলাম। এই ওয়ার্ডগুলো একটু আপনারা দেখেন। আপাতত আমি জাস্ট কয়েকটা ওয়ার্ড আপনাদেরকে দিলাম, একেবারে রেড মার্কিং করে দিলাম। এই যে অ্যাভয়েড, সেলিব্রেট, কনসিডার, পরীক্ষা যেগুলো কমনলি আসে আমি সেগুলো বলি। অ্যাভয়েড, অ্যাডমিট তো দিয়েছে আপনাদেরকে। আচ্ছা, এর বাইরে আরেকটা ফ্রেজ মনে রাখতে পারেন, ক্যানট হেল্প। ক্যানট হেল্প, কুডন্ট হেল্প, এগুলো পরে ভার্বের আইনজি হয়। মাইন্ড, মাইন্ড একটা শব্দ আছে, এরপরে ভার্বের আইনজি হয়। কনসিডার, এনজয়, মিস, এগুলো পরে ভার্বের আইনজি হয়। এখন আবার আমাকে এই একই রকম এমন কয়েকটা ভার্ব বলেন যেগুলো পরে ইনফিনিটিভ হয়। যেমন রাশেদ আমাকে 4টা ওয়ার্ড বলেছে, লার্ন, এগ্রি, প্রমিস, ক্লেম, তার কমেন্টে সে জানিয়েছে। সো এরকম কয়েকটা ভার্ব বলেন যেগুলো পরে ইনফিনিটিভ মানে 2+ ভার্ব হয়। আচ্ছা, আবুজার গেফারি, আপনি একটু উত্তর দিয়েছেন কমিটেড টু এবং মাইন্ড। এক্সেলেন্ট, আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন। আপনার এই অ্যান্সারটাও আমাদের এখানে কন্ট্রিবিউট করেছে। সেটা হচ্ছে আপনি উত্তর দিয়েছেন কমিটেড টু, মানে টু যুক্ত কয়েকটা ফ্রেজ আছে ইংলিশে যেগুলো পরে ভার্ব আইনজি হয়। মাইন্ডের পরে ভার্ব আইনজি হয়, আমি মাইন্ডটা অবশ্য দিয়েছি। আচ্ছা, এখন এমন কতগুলো ভার্ব আমরা জানবো যে ভার্বগুলোর পরে আমরা সেকেন্ড যে ভার্বটা, সেই ভার্বটাকে আমরা ইনফিনিটিভ করব। তার মানে 2+ ভার্ব করব। যেমন ধরেন অ্যাগ্রি, তো এই যে আমি অলরেডি অ্যাগ্রি ব্যবহারটা আপনাকে দিয়েছি। আপিয়ার, এই আপিয়ার শব্দটাও সেম, আপিয়ারের পরে ভার্বের আপনি ইনফিনিটিভ ইউজ করুন। যেমন কেউ যদি বলে হি আপিয়ার্স টু সে, নাকি সেইং, তখন টু সে বলতে হবে। কিংবা অ্যাটেম্পট, ব্যাগ, ঠিক আছে। আচ্ছা, এফোর্ট, তারপর হচ্ছে ওয়েট অথবা কান্ট ওয়েট, অর আই ক্যান সে কেয়ার, আই ডোন্ট কেয়ার টু সে দ্যাট। হ্যাঁ, তারপর আই ডোন্ট কেয়ার টু ডু দ্যাট, চান্স, চুজ, আই চুজ টু ডু দিস, ঠিক আছে। আই চুজ টু টেক দ্য ডিসিশন, আই চুজ টু গো উইথ হিম, এভাবেই চুজ, এটাও যদি আসে এরপরে ইনফিনিটিভ। সো আমি জাস্ট এখানে কয়েকটা ওয়ার্ড দেখালাম, দেখেন এটা পূর্ণাঙ্গ লিস্ট না। আপনাদের লেকচার শিট থেকে আপনারা এটা পূর্ণাঙ্গ লিস্ট আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম দেখি, আপনি কি বুঝতে পেরেছেন? আপনার কেউ বুঝতে পারলে একটু কাইন্ডলি এটা রেসপন্স করতে পারেন। আপনার কি বুঝতে পারলাম? যে ইংলিশে এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে দ্বিতীয় ভার্বটা, মানে একটা ভার্বের পরে যে আমি দ্বিতীয় ভার্ব পাই, তাহলে কোন ভার্ব? বিশেষ করে এই প্রথম লিস্টের যে ভার্বগুলা, এই ভার্বগুলোর পরে, এই ভার্বগুলো যদি পরীক্ষায় যদি আপনারা যদি পান, তাহলে এগুলো পরে দ্বিতীয় যে ভার্বটা হবে, ঠিক আছে, এই অ্যাভয়েড, ক্যানট হেল্প, মাইন্ড, কনসিডার, এই ওয়ার্ডগুলো পরে দ্বিতীয় যে ভার্বটা আপনি পাবেন, সেই দ্বিতীয় ভার্বটা আইএনজি যুক্ত করবেন। আর এরপরে নিচের যে লিস্টের ওয়ার্ডগুলো দেখছেন, অ্যাগ্রি, আপিয়ার, রেঞ্জ এবং আস্ক, অ্যাটেম্পট, ব্যাক, এই যে শব্দগুলো, এগুলো পরে যদি আপনি দ্বিতীয় কোনো ভার্ব পান, সে ভার্বটা অবশ্যই ভার্বের ইনফিনিটিভ ফর্ম বা 2+ ভার্ব ফর্ম ইউজ করতে হবে আপনাকে।
আর এরপরের প্রশ্নটা ছিল লেস্ট। আপনারা হয়তো অনেকেই জানেন লেস্টের পরে কিন্তু একটা শুট বসাতে হয়। যদি শুট না থাকে তাহলে বিকল্প হিসেবে মাইট বসাতে হয়। সো এখানে লেস্টে পরে দেখেন এ বি সি ডি কোনো অপশনে কিন্তু আমার শুট নাই। একমাত্র যে অপশনটা কাছাকাছি আছে সেটা হচ্ছে মাইট। ঠিক আছে, শুট না থাকলে মাইট, আমি আগে বলছি। সো শুট থাকলে শুটটাই দিবেন। সো লেস্ট ইউ মাইট বি কট, এটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, তারপরে আম, কখনো কেউ যদি হাঁটতে যায়, ঠিক আছে, would you like to go for a walk, এটা মূলত হবে আসলে for a walk। এখানে কিন্তু এ নাই, তো যেহেতু এ নাই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দিতে পারি, ভার্বের যেহেতু বেস ফর্ম, ভার্বের বেস ফর্মের সাথে কি বুঝতে পারে, টু। would you like to go to walk, ঠিক আছে। আর আচ্ছা, সিন্সের ব্যবহারটা এইটা দেখি আপনারা কেউ পারেন কিনা। এই দুইটা ব্যবহার যদি পারেন তাহলে আমি বলবো আপনারা বি ইউনিটে অন্তত একটা নাম্বার আপনারা হয়তো আহ, আশা করতে পারেন আর কি। কাইন্ডলি এই 4 এবং 5-এর উত্তরটা আবার আমি সবার থেকে একটু চাই, দেখে একটু ট্রাই করুন তো আপনারা। আলামিন, আপনি একটি প্রশ্ন তো দিয়েছেন 5। আচ্ছা, 4 এর উত্তরটাও আমি এক্সপেক্ট করি। আপনারা যারা ক্লাস করছেন তারা কাইন্ডলি 4 এর উত্তরটা সহ 4 অ্যান্ড 5 এই দুটোর উত্তর একটু ট্রাই করেন।
ওকে, যে সময়টা আমি দিয়েছি সেই সময়টা বোধহয় যথেষ্ট ছিল। আমি এখন আপনাদেরকে উত্তরটা একটু বিশ্লেষণ করে দেই। প্রথমে 4 নাম্বার যে প্রশ্নটা সেটার ব্যাখ্যাটা হচ্ছে দে দিস মাচ ফান, মানে বোঝাচ্ছে এখানে যেহেতু প্রত্যেকটাতে ডু নট হ্যাভ, হ্যাড নট হ্যাড, তার মানে নেগেটিভ ফর্ম আমরা দেখতে পাচ্ছি। তার মানে এর ধারা মানে আমরা একটা নেগেটিভ অর্থ আমরা এখান থেকে ইয়ে করব, অ্যাজিউম করব। সো দে দিস মাচ ফান মানে হচ্ছে এতটুকু আনন্দ বা মজা। সো এতটুকু মজা তারা আসলে পায়নি বা এতটুকু মজা তারা করেনি সিন্স দে কেম টু স্টাডি অ্যাট দিস স্কুল, এই প্রতিষ্ঠানে বা স্কুলে পড়ার জন্য তারা যে এসেছিল সেই সময় থেকে এখন পর্যন্ত। সিন্স মানে হলো কোন একটা অতীতের সময়, এই সময়ের সাথে যদি সিন্সটা বসে ওই সময়টা থেকে বর্তমান পর্যন্ত যে সময়ের ব্যাপ্তি, এটার ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। তার মানে তারা স্কুলে পড়াশোনা করছে পর্যন্ত বা এই স্কুলে পড়তে এসছে যে সময়টা, সেই সময় থেকে এই পর্যন্ত তারা এতটুকু মজা বা আনন্দ আর পায়নি বা আনন্দ তারা করেনি, এতটুকু মজা আর করেনি আর কি। হ্যাঁ, সো কোন একটা অতীতের সময় থেকে এখন পর্যন্ত কোনো কিছু হচ্ছে বোঝালে এটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়। এটা একটা পয়েন্ট। আর আপনি যদি এভাবে না বোঝেন তাহলে আপনাদের সবার জন্য আমি একটা একেবারে সহজ ফর্মুলা দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাক্যের মাঝখানে সিন্স আছে, তাই না? বাক্যের মাঝখানে যদি এরকম সিন্স থাকে সেক্ষেত্রে একটা ফর্মুলা মনে রাখবেন। সিন্সে আগে এবং পরে যদি দুইটা ক্লজ থাকে, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন সিন্সের পর একটা ক্লজ আছে এবং আপনারা নিশ্চয়ই দেখতেছেন এটা প্রেজেন্ট, সিন্সের পরের অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং সিন্সের প্রথম অংশটা কি হবে? তো এখানে একটা আপনার নিয়ম অনেকে হয়তো জানেন যে কোন একটা সেন্টেন্সে যদি এরকম সিন্স মাঝখানে থাকে, তখন সিন্স যদি মাঝখানে থাকে তাহলে তখন হচ্ছে সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনফিনিট টেন্স হলে তখনই মূলত সিন্সের পরের অংশ পাস্ট ইনফিনিট টেন্স হয়। কেমন? তাহলে এখানে সিন্সের এই সেন্টেন্সটা আমি একটু বড় করে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। সবাই কি এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, রাইট? ঠিক আছে, এই সেন্টেন্সটা তাহলে আশা করি সবাই দেখছেন। যদি কোনো সেন্টেন্সে সিন্সের এই রুলটা আপনারা একটু মনে রাখবেন, ঠিক আছে? এই যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডিফিনিট, তার মানে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ হয় পাস্ট ইনডিফিনিট। যেহেতু এখানে আপনারা দেখছেন সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট, দে কেম, এটা হলো ভার্বের পাস্ট ফর্ম। সো যখন সিন্সের পরে আমরা ভার্বের পাস্ট ফর্ম পেয়েছি তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সিন্সের পরের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি আরেকটা রুল হলো, যদি সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন এটা যদি এই অংশটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখেন সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে সিন্সের পরের অংশ যেটা সেটা হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে এই জিনিসটা একটু আপনারা মনে রাখবেন, এই দুইটা রুল আপনারা মনে রাখবেন। এই দুইটা রুল আমি একটু আলাদা করে আপনাদেরকে মার্কিং করে দিচ্ছি। সিন্সের ক্ষেত্রে যদি সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সিন্সের পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এখন আপনাদের উত্তরগুলো আমি একটু দেখব। আচ্ছা, তার আগে 5 নম্বরের ব্যাখ্যাটা দিচ্ছি। ইংলিশে কয়েকটা ওয়ার্ড আপনারা মনে রাখবেন। একটা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। হ্যাঁ, ইট ইজ হাই টাইম, অথবা এর বাইরে আপনারা অনেক সময় আই উইশ, আই ফ্যান্সি এই ধরনের কিছু ওয়ার্ড আপনারা ব্যবহার করেন। ঠিক আছে, এই ধরনের ছোট ছোট কতগুলো আইটেম আছে যেগুলোর পরে আমরা সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। সো এখানেও আপনারা এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করবেন। সো এই জায়গাতে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, আই উইশ, আই ফ্যান্সি এগুলোর সাথে আপনারা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবেন। সো এই টোটাল 3টা রুলস আপনারা একটু কাইন্ডলি মনে রাখবেন। হ্যাঁ, এই 3টা রুলস অনুযায়ী আমরা এখন সঠিক উত্তরটা একটু দেখে নিব। তাহলে 4 নম্বরে, তাহলে সেই হিসেবে সিন্সের প্রথম যেহেতু পরের অংশ পাস্ট ইনডিফিনিট তাহলে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। কেমন? এখানে একটা আমি আপনাদেরকে অবশ্যই বিকল্প দেই, সেটা হচ্ছে এটা ইনডিফিনিট অবলিক এটা পারফেক্টও হতে পারে। অর্থাৎ সিন্সের পরের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় প্রথম অংশ ইনডিফিনিট বা পারফেক্ট দুটোই হতে পারে। এখন যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেই তাহলে হবে দে ডু নট হ্যাভ দিস মাচ ফান। আর যদি প্রেজেন্ট পারফেক্ট দেই তাহলে সেক্ষেত্রে হবে কি
হ্যাভ নট হ্যাড। তো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি দেওয়া থাকে এক্ষেত্রে এই সেন্টেন্সটার ক্ষেত্রে বোঝাচ্ছে তারা ওই অতীতের ওই সময় থেকে এখন পর্যন্ত আর মজা করেনি। তো অতীত থেকে বর্তমান পর্যন্ত সময়ের ব্যাপ্তি যখন বোঝাই তখন সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাই সবচেয়ে বেস্ট অপশন। যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে দিয়েছে তাই এক্ষেত্রে প্রেজেন্ট ডিফিনিট টেন্স আপনারা দিবেন না, তাই এখানে সঠিক উত্তর হবে দে হ্যাভ নট হ্যাড। তাহলে নাম্বার 4 হবে অ্যান্সার সি। আর 5 নাম্বারের ক্ষেত্রে ইট ইজ সাইটাম আছে, তাই পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আপনারা জানেন পাস্ট ইনডিফিনিট মানে হলো সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে রিটার্নের পাস্ট ফর্ম হচ্ছে রিটার্ন, তাহলে সেক্ষেত্রে 5C হবে। তাহলে এখান থেকে সঠিক উত্তর দাঁড়াচ্ছে 4C এবং 5C। ঠিক আছে, 4C এবং 5C। তাহলে আমি একটু দেখতে পাচ্ছি আপনাদের উত্তরের মধ্যে আলামিন 5C দিয়েছেন, 4A দিয়েছেন। এটা 4A না দিয়ে 4C দিতে হবে, যদিও আমি বুঝতে পারছি রুলস অনুযায়ী এটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স ব্যবহার করার সুযোগ ছিল, কিন্তু এই বাক্যের ক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে করতে হবে। খাদেমুল ইসলাম 5C, দ্যাট ইজ কারেক্ট। ইসরাত জাহান দুইটাই আপনি এ দিয়েছেন, দুঃখিত। এক্ষেত্রে আপনাকে রুলস অনুযায়ী দুইটাই সি দিয়ে করতে হবে। নুসরাত নাহিন 4A, এটা সি হবে। আবুজর কাফারি উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। আলামিন, ইসরাজান, আলামিন, খাদামুল ইসলাম, আপনারা যারা উত্তর দিয়েছেন সবাইকে থ্যাঙ্কস। নেক্সট হচ্ছে আমরা সাবজেক্ট আর এগ্রিমেন্টে চলে যাবো। আপনারা কি জানেন সাবজেক্ট এগ্রিমেন্টের আসলে মূল বক্তব্যটা কি, মূল জিনিসটা কি, কনসেপ্টটা কি আসলে? একটু সবাই এটা মাথায় রাখবেন। সাবজেক্ট আর এগ্রিমেন্ট বলতে মূল জিনিসটা হচ্ছে আসলে যদি কোন একটা সেন্টেন্সে আপনারা যদি দেখতে পান সাবজেক্ট সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার মানে বুঝতে পেরেছেন তো? সাবজেক্ট যদি একজনকে বা একটা মাত্র নাউনকে বা প্রনাউনকে যদি মিন করে, তাহলে এই ক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে সিঙ্গুলার বলি। তো সেক্ষেত্রে ভার্বটাও হয় সিঙ্গুলার। তো এখন আপনারা ভার্ব সিঙ্গুলার মানে কি, এটা হয়তো আপনাদের অনেকের কাছে হয়তো ক্লিয়ার নাও হতে পারে। সো ভার্ব সিঙ্গুলার মানে হলো, আমি একটু আপনাদেরকে দেখাই। যেমন ধরেন তার আগে সাবজেক্ট সিঙ্গুলার মানে হলো, হ্যাঁ, সাবজেক্ট সিঙ্গুলারের মধ্যে যেমন ধরেন আমি বললাম কি হি, সে, সে মানে কয়জন, একজন। কিংবা আমি ধরেন বললাম সে, সে মানে কয়জন, একজন। কিংবা আমি বললাম ইট, ইট মানে কি একটা। অথবা ধরেন আমি বললাম সেটা হচ্ছে রাতুল, এই যে একজন পার্সনের নাম রাতুল, তাহলে এটাও কি সিঙ্গুলার। কিংবা আমি বললাম ধরেন এ বয়, একজন, একটি ছেলে বা একজন ছেলে, তাহলে এখানে এই এ বয়টাও হচ্ছে কি একটা সিঙ্গুলার ফর্ম, কেমন? আর আমি সাবজেক্টের পরে যদি এখন যদি ভার্বের ক্ষেত্রে যদি এখন ব্যবহারটা দেখাই, তাহলে এখানে এই হি এর ক্ষেত্রে ধরেন আপনি অ্যামিজার ইউজ করবেন, তাহলে আপনি অ্যামিজারের মধ্যে কোনটা সিঙ্গুলার, যেটা সিঙ্গুলার আপনি সেটা ইউজ করবেন। তাহলে আপনি হি এর ক্ষেত্রে কি ইউজ করবেন, আপনি হি এর ক্ষেত্রে ইজ ইউজ করবেন। কেন? কারণ এম, ইজ, আর এই তিনটার মধ্যে ইজ হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে। আবার আপনাকে যদি আমি যদি আর কটুক পরে আরেকটু যদি সাবজেক্ট দেখাই, যেমন ধরেন ফর এক্সাম্পল সাবজেক্ট ভার্ব, আপনাদের ক্লাসগুলো আপনারা আগেই করেছেন, আমি তারপরে আসলে পুনরায় তথ্যগুলো দিচ্ছি। এই তথ্যগুলো কি আপনাদের জন্য রিপিট হচ্ছে, বা এই তথ্যগুলো আদৌ এখন দেওয়াটা ঠিক হচ্ছে কিনা? আপনারা যদি মনে করেন এই তথ্যগুলো এখন দরকার নেই, তাহলে আমি অবশ্যই সেক্ষেত্রে এই তথ্যগুলো আর দিব না, আমি জাস্ট তথ্য মানে অ্যান্সার দিয়ে দিয়ে বা ব্যাখ্যা দিয়ে চলে যাব। তাহলে আপনারা কাইন্ডলি একটু আমাকে কমেন্ট করে একটু জানাবেন যে এই রুলসের এইভাবে ব্যাখ্যাগুলো আপনাদের দরকার আছে কিনা। সেক্ষেত্রে আমি দ্রুত টপিক বাই টপিক আগাবো আর কি, কেমন? তারপরে সাবজেক্টের সাথে তাহলে ভার্ব, আর এখানে দেখেন তাহলে হি এর সাথে ইজ, কিন্তু পাশে আপনারা দেখতে পাচ্ছেন দে এর সাথে হচ্ছে আর। এটার কারণটা কি? হি হলো সিঙ্গুলার সাবজেক্ট, তাই তার সাথে আমি ইজ বসালাম। ইজটা হচ্ছে মূলত সিঙ্গুলার ভার্ব। তাইলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হতে হয়। আর সাবজেক্ট এখানে দে, দে মানে তারা, তারা মানে একের চেয়ে বেশি। তাহলে সাবজেক্ট যেহেতু এখানে বহুবচন, তাহলে এখানে ভার্বটাও বহুবচন হতে হবে। আর অ্যামিজারের ক্ষেত্রে প্লুরাল ভার্ব হচ্ছে কি আর, তাহলে এখানে এটা হবে দেই আর। ঠিক আছে। তারপরে এরপরে আসেন শি। আপনারা দেখবেন এখানে শি এর ক্ষেত্রে সেম, সিঙ্গুলার সাবজেক্ট ইজ। আর ওইখানে এখানে যদি আমি যদি দেই অথবা এখানে ধরেন আমি প্লুরাল একটা দিলাম, ধরেন আমি এখানে অ্যাবয় না দিয়ে আমি আমি দিলাম টু বয়েস। তাহলে টু বয়েস আপনারা বলেন টু বয়েস এটা কি আসলে সিঙ্গুলার, এটা কি একটাকে বোঝায়? নো। তাহলে এটা টু বয়েসের ক্ষেত্রে কি দিব, আর। কিংবা ধরেন আপনি পেলেন আরেকটা প্লুরাল সাবজেক্ট, আমি ধরেন বললাম সব ছেলেরাই আজকে উপস্থিত আছে ক্লাসে, তাহলে অল বয়েজ। তাহলে অল বয়েজ মানে কি সব ছেলেরা, তার মানে সব বোঝানো মানে কি একজনকে বোঝায় নাকি অনেকজনকে বোঝায়? নিশ্চয়ই অনেকজনকে বোঝায়। সো অল বয়েসের সাথে আর। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি? দে আর
টু বয়েজ আর, অল বয়েজ আর, এই যে দে, টু, অল, এই সবগুলো ওয়ার্ড কিন্তু বহু বচনকে বোঝাচ্ছে, মানে একের চেয়ে বেশি সংখ্যাকে বোঝাচ্ছে, ফলে এক্ষেত্রে ভার্ব হবে আর। এখন প্রশ্ন হচ্ছে এম, ইজ, আর, এগুলোর ক্ষেত্রে আমরা ইজটাকে সিঙ্গুলার মনে করি, আর বহুবচনের ক্ষেত্রে আমরা আরটাকে বহুবচন হিসেবে ব্যবহার করি। আর আপনারা জানেন এমটা শুধুমাত্র আই এর সাথে ব্যবহার করা হয়, আই ছাড়া অন্য কোনো সাবজেক্টের সাথে এম ব্যবহার করা হয় না। তাহলে আইটাকে যদি সরি এমটাকে যদি বাদ দিয়ে দেই, তাহলে বাকি দুটো ওয়ার্ডের মধ্যে ইজ হচ্ছে তাহলে সিঙ্গুলার ভার্ব, আর আর হচ্ছে প্লুরাল ভার্ব। এটা আমরা সবাই বুঝলাম। নাও কোশ্চেন ইজ, এখন পরের প্রশ্ন হচ্ছে আপনাদের প্রতি, ধরেন এম ইজ আর এর অতীতকালে আমরা যখন এটাকে ওয়াজ ওয়ার হিসেবে ইউজ করি, তো ওয়াজ বা ওয়ার এর ক্ষেত্রে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? যেমন হি এর ক্ষেত্রে হি তো সিঙ্গুলার, তাহলে হি এর ক্ষেত্রে এই সিঙ্গুলার ক্ষেত্রে কি আমি ওয়াজ ইউজ করবো নাকি ওয়ার ইউজ করবো? হি এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়াজ। আবার আপনি যদি শি এর কথা বলেন, শি এর ক্ষেত্রে আমি ভার্ব ইউজ করব ওয়াজ। আবার যদি আপনি ইটের কথা বলেন, তাহলে ইটের ক্ষেত্রে আমি সিঙ্গুলার ইউজ করব কি ওয়াজ। আবার আপনি যদি দেই ব্যবহার করেন, তাহলে দে এর ক্ষেত্রে আপনি প্লুরাল হচ্ছে কি এখানে ওয়ার। আবার টু বয়েজ এর ক্ষেত্রেও এখানে প্লুরাল হচ্ছে ওয়ার। আবার অল বয়েজ এর ক্ষেত্রেও প্লুরাল হচ্ছে ওয়ার। কেমন? আবার আপনি যদি এখানে ডু ডাজ এর ফাংশন যদি চিন্তা করেন বা হ্যাভ হ্যাজ এর কথা চিন্তা করেন, তাহলে সেখানে কি হচ্ছে, যেমন এখানে হ্যাভ হ্যাজ এর মধ্যে সিঙ্গুলার হচ্ছে কি হ্যাজ, ঠিক আছে? তাহলে এখানেও সিঙ্গুলার হচ্ছে কি হ্যাজ, এরপরে এখানেও সিঙ্গুলার হচ্ছে হ্যাজ। আবার আমি যদি এখন যদি প্লুরাল ওয়ার্ডের সাথে ব্যবহার করি, যেমন টু বয়েজ, এক্ষেত্রে বা অল বয়েজ, আমি এক্ষেত্রে কিন্তু কি ইউজ করব, এক্ষেত্রে এই সমস্ত প্লুরাল ওয়ার্ডগুলোর সাথে হ্যাজ ইউজ করব নাকি হ্যাভ? বলেন, হ্যাভ ইউজ করতে হবে। তাইলে এখানে প্রত্যেকটাতেই আমার হ্যাভ ইউজ করতে হবে। কেমন? আচ্ছা, এবার লাস্ট ওয়ান হচ্ছে, আমি যদি ডু ডাস ফাংশন এখানে দেখায় আপনাদের, ডু ডাস এর মধ্যে সিঙ্গুলার হচ্ছে কোনটা? ডাস। তাইলে আবার আপনি যদি বহুবচনের ক্ষেত্রে ইউজ করেন, সেখানে ডু হচ্ছে প্লুরাল। বুঝতে পেরেছেন? সো দ্যাটস অল। এই হচ্ছে আপনাদের সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্বের ফাংশন। তাহলে সাবজেক্ট যখনই সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার ব্যবহার করতে হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে এভাবে আপনারা প্লুরাল ভার্ব ব্যবহার করবেন। সো এখানে প্রশ্ন এক যেখানে আমরা পাচ্ছি, আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, ইচ অফ দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল ফর দেয়ার হোমওয়ার্ক, প্রত্যেকটা ছাত্রই তাদের হোমওয়ার্কের জন্য দায়ী। এখানে আমাদেরকে যে প্রশ্ন করা হয়েছে, এখানে কোন জায়গাটাতে আসলে ভুল আছে? ইচ অফ দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল ফর দেয়ার হোমওয়ার্কের মধ্যে এখানে কি আর শব্দটা ভুল, নাকি দেয়ার শব্দটা ভুল, নাকি স্টুডেন্টস শব্দটাতে কোনো ভুল আছে, নাকি হোমওয়ার্ক শব্দটাতে কোনো ভুল আছে? আপনারা কি বলতে পারেন এখানে এক নম্বরে আসলে ভুলটা কোথায়? আচ্ছা, আপনারা অনেকে উত্তর দিচ্ছেন। আলামিন 1A, আবু জারগাফারি 1A, রাশেদ আহমেদ 1C, আবার আপনি 1A দিয়েছেন। সো যারা উত্তর দিয়েছেন থ্যাঙ্কস। আমি উত্তরটা বলে দেই। এখানে ইচ অফ দ্য স্টুডেন্টস সাবজেক্ট। তো মনে রাখবেন, যদি কখনো সাবজেক্ট হিসেবে ইচ অথবা এভরি এই ধরনের যদি ওয়ার্ডগুলো আসে, তা সাধারণত এগুলো সিঙ্গুলারে কাজ করে, ব্যতিক্রম যদি কোনো পয়েন্ট না থাকে আর কি। তো সেই হিসেবে এখানে ভার্ব হিসেবে আর ব্যবহার করাটা আসলে ঠিক হয় নাই, এটা ইজ ব্যবহার করা উচিত ছিল। ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ রেসপন্সিবল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 2 তে আমরা চলে আসি। 3/4 অফ দ্য আর্থ সারফেস বলতেছে এই পৃথিবীর ভূপৃষ্ঠের 4/3 ভাগ। কেমন? 4/এর কয় ভাগ? 3 ভাগ সেটি পানি দ্বারা আহ, পূর্ণ। কেমন? তাহলে এখানে 3/4 অফ দি আর্থ সারফেস, এটা 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 আমরা কি দিতে পারি? 3/4, হ্যাঁ, 3/4 অফ দি আর্থ সারফেস
আর কাভার্ড বলবো নাকি ইজ কাভার্ড বলবো? দেখি আপনারা এটা আমাকে উত্তর দিতে পারেন কিনা। আচ্ছা, এটার উত্তর যদি আপনারা না পারেন তাহলে আমি একটু আপনাদেরকে হেল্প করি। তার আগে এখানে আপনারা আগের উত্তরগুলো যারা দিয়েছেন আশেক 1A এবং আরেকজন ইশরাত, আপনি উত্তর দিয়েছেন আর। সো যারা উত্তর দিয়েছেন থ্যাঙ্কস। আচ্ছা, আলামিন প্রথমে 2 নম্বরের উত্তরটা দিয়েছেন, আপনি সি উত্তর দিয়েছেন কাভার্স। ওকে, সো 3/4 অফ দি আর্থ সারফেস, এটা এটা অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েস, মানে এখানে পানি দ্বারা এটা পূর্ণ, কেমন আচ্ছাদিত। এটা হচ্ছে এটা এটা বেসিক্যালি প্যাসিভ, সো আপনারা প্যাসিভ মোডে ইউজ করেন, ঠিক আছে? সো প্যাসিভ মোডে হলে সি তো হয় না। প্যাসিভ মোডে আপনারা অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। সো ডি তেও কিন্তু মূল ভার্ব পাস্ট পার্টিসিপল নাই। তাইলে এ এবং বি এই দুইটাতেই হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। প্রশ্ন হচ্ছে এটা কি আর কাভার্ড নাকি ইজ কাভার্ড? তো 3/4, 3 ভাগের 2 ভাগ, 4 ভাগ, 3/4 4 ভাগের 3 ভাগ। সো যখন এরকম কোনো ভগ্নাংশ বা পার্সেন্টেজ বা শতাংশ, ঠিক আছে, শতকরা হার অথবা কোনো ভগ্নাংশ যদি এরকম সাবজেক্ট হিসেবে সেন্টেন্সের শুরুতে থাকে, তখন মনে রাখবেন তার ভার্বটা ডিপেন্ড করে পরবর্তী নাউনের উপরে। যেমন 3/4 এরপরে নাউনটা কি? আর্থস সারফেস, পৃথিবীর ভূপৃষ্ঠ। এই অংশটা, এটা কি প্লুরাল ফর্মে আছে? নিশ্চয় না। এটা এস যুক্ত আছে কিনা? নাই। এটা হচ্ছে একটা সাধারণ শব্দ। সো এটা আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার ফর্মে আছে। যদি কোনো ভগ্নাংশ কিংবা কোনো শতাংশ, পার্সেন্টেজ, এই ধরনের কোনো শব্দ যদি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে থাকে, সেক্ষেত্রে পরের নাউন যদি, অফ এর পরের নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, আর অফ এর পরের নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। যেহেতু 3/4 এর পরে এখানে অফ এর পরের অংশ হচ্ছে আর্থ সারফেস, এটা যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটাও হবে সিঙ্গুলার। সুতরাং এটা হবে ইজ কাভার্ড বাই ওয়াটার। বুঝতে পেরেছেন? ইজ কাভার্ড বাই ওয়াটার, বি হবে। সো আপনারা অনেকেই দেখি 2B দিয়েছেন। আবুজার গাফারি, আলামিন, রাশেদ, আলামিন, হাফিজুল বিশ্বাস, ইসরাত ইস দিয়েছেন, আশিক 2B। দ্যাটস অল, থ্যাংক ইউ। আপনারা ভালো উত্তর দিয়েছেন। কোয়েশ্চেন নাম্বার 3, এখানে বলতেছে কারেক্ট সেন্টেন্সটা বের করার জন্য। সো কারেক্ট সেন্টেন্স দেখে আপনারা বলেন এখানে কোনটা হতে পারে। 3 নম্বরে, one of my friends is a lawyer, one of my friends, তারপরে one of my friends আর, দুটোতেই হচ্ছে আর দেওয়া আছে। দেখি 3 নাম্বারটা খুব টেকনিক্যাল প্রশ্ন, এটা আপনাদের পারলে এটা আপনাদের জন্য ডেফিনেটলি খুব ভালো, আপনাদের জন্য খুব ভালো একটা রেসপন্স বলে আমি এটা ধরে নিব যদি পারেন। একইভাবে 4 নাম্বারটাও আপনারা একটু ট্রাই করেন দেখি। 4 নাম্বারটাও সহজ একটা প্রশ্ন। তারপরে আপনাদের জন্য 5 নাম্বার যে প্রশ্নটা, 3 নাম্বারের সঠিক উত্তরটা বের করবেন 4টা অপশনের মধ্যে। আর 4 নাম্বারের ক্ষেত্রে 4 নাম্বারের সরি 5 নাম্বারের ক্ষেত্রে 5 নাম্বারটাও কিন্তু এখানে প্রতিটা অপশন দেখা যাচ্ছে। সো 3, 4, 5 এই 3টা প্রশ্নের মধ্যে 3টা নিয়ম আছে, আমি এই নিয়মগুলো আপনাদেরকে শিখাই দিব। ঠিক আছে? আপনারা 3, 4, 5 যারা পারেন না তারা একটু ধৈর্য ধরেন কয়েক মিনিট, আমি এই 3টে নিয়ম আপনাদেরকে শিখাই দিব। আপনারা জাস্ট চেষ্টা করেন, যারা পারেন তারা বিশেষ করে চেষ্টা করেন একটু কাইন্ডলি।
সো আপনাদের উত্তরগুলো আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা দেই। আলামিন 3C, সুলতান মাহমুদ, রাশেদ আহমেদ, হাফিজুল, মাহিদার রহমান, ইশরাত, সুলতান আবুজার গাফারি, আশেক, মাহিদার রহমান। আপনাদের অনেকেই একাধিক প্রশ্নের আপনার উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। আমি এখন আপনাদেরকে বলেছিলাম যে এই 3টা রুল আপনাদেরকে ব্যাখ্যা করব। আপনারা যে এই 3টা রুল যদি কেউ না জানেন প্রপারলি, আপনারা একটু জেনে নিতে পারেন। সো কোয়েশ্চেন নাম্বার 3 ইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান অফ মাই ফ্রেন্ড। এখানে রুলটা হচ্ছে, দেখেন রুলটা একটু দেখবেন, যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ থাকে, ঠিক আছে, এই যে এই জায়গাটা একটু দেখেন, যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ থাকে, কেমন, আমি এটা মার্ক করে দিচ্ছি, এটা শুধু ওয়ান অফ না, ওয়ান অফ, সাম অফ, মেনি অফ। আমি যে কথাগুলো বলছি এগুলো আপনি একটু মাথায় রাখবেন। ওয়ান অফ, মেনি অফ, সাম অফ, ঠিক আছে, অথবা অনেক সময় মোস্ট অফ থাকতে পারে, অল অফ থাকতে পারে, টু অফ, থ্রি অফ, ফাইভ অফ, এরকম, ঠিক আছে। এগুলো যদি থাকে তখন পরের যে নাউনটা সেটা অবশ্যই প্লুরাল হবে। এটা হচ্ছে প্রথম কথা। এই যে এটাকে আমি ফ্রেন্ডস, এটাকে আমি প্লুরাল করে দিচ্ছি, কেমন, আচ্ছা এটাকে আমি অন্য কালার দিচ্ছি। সো ওকে, এরপরে দেখেন, তাহলে এটা প্রথম কথা কি পেলাম আমরা, ওয়ান অফ, সাম অফ, মেনি অফ, অল অফ, এগুলোর পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা কি হবে, প্লুরাল হবে। ওকে, তারপরের কথা হচ্ছে ভার্বটাও কি তাহলে প্লুরাল দিব? ফ্রেন্ডস এটা যেমন প্লুরাল দিয়েছি, আমি ইসটাকেও কি আমি প্লুরাল করব? এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, এই ভার্বটা সবসময় কিন্তু সাবজেক্ট অনুসারে বসতে হবে। এখানে অফের পরে যদি কোনো সেন্টেন্সে, অফের পরে যদি এরকম কোনো ওয়ার্ড বা ফ্রেজ আসে, ওই অফের পরের ওয়ার্ড বা ফ্রেজকে সাধারণত ফলো করে ভার্ব গঠন করা যাবে না। ভার্বটা আপনি সবসময় গঠন করবেন কার অনুসারে? সাবজেক্ট অনুসারে। আপনি এখানে সাবজেক্ট পাচ্ছেন কোনটা? ওয়ান, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে, মানে আরেকবার বলে দিচ্ছি, অফের আগে, মনে রাখবেন অফের আগের ওয়ার্ডটাই সাধারণত সেন্টেন্সের সাবজেক্ট হয়। সেন্টেন্সের শুরুতে যদি কোনো ওয়ার্ড থাকে, ওয়ান, সাম, অল, মেনি, এ ধরনের যদি কোনো ওয়ার্ড পান, সেগুলোকে আপনি সাবজেক্ট ধরবেন। অফের পরে যে ওয়ার্ডগুলো পাবেন সেগুলোকে আপনার সাবজেক্ট ধরবেন না। সো অফ মাই ফ্রেন্ডস, এটাকে আপনি ফলো করবেন না, আপনি ফলো করবেন প্রথমে অফের আগে যে ওয়ার্ডটা আছে, ওয়ান, ওয়ানটাকে ফলো করে আপনি ভার্ব গঠন করবেন। সো আপনার ভার্ব হচ্ছে এখানে ইজ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। সো ওয়ানের পরে এখানে আমরা ইজ ব্যবহার করবো। এই ইজটা যেটা আছে, এই ইজটা হচ্ছে সিঙ্গুলার। এটা আমি আরেকটা কালার ব্যবহার করছি, এই যে ইজ, ইজ এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এটা ইজটা কেন সিঙ্গুলার হচ্ছে? বিকজ সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট হচ্ছে কি ওয়ান, এটা ওয়ান মানে কি একজন, সিঙ্গুলার, সেজন্য ভার্বটা হচ্ছে ইজ। কিন্তু এখানে ফ্রেন্ডস কেন প্লুরাল হয়েছে? কারণ একটু আগে বলেছি ওয়ান অফ, সাম অফ, অল অফ, এগুলো পরে যে নাউনটা আসে সেই নাউনটা প্লুরাল হয়। দ্যাটস ইট, এই রুলটা আপনারা আশা করি মনে রাখবেন। 4 নম্বরটা একটু দেখেন, দ্য নাম্বার অফ কোভিড-19 রিলেটেড ডেথস। এখানেও সেম কেস, আপনি সেন্টেন্সের নাম্বার অফ, এই অফের পরে, মানে নাম্বার অফের পরে সাধারণত নাউনটা প্লুরাল হয়, এজন্য এই ওয়ার্ডটা আমরা প্লুরালে দেখতে পাচ্ছি। বাট অফের আগে কি আছে দেখেন, অফের আগে আছে দা নাম্বার, এই যে শব্দটা, এই দা নাম্বার শব্দটা, এটা কিন্তু আপনার সিঙ্গুলার, এটা সবাই মনে রাখবেন আজকে থেকে। দা নাম্বার কথাটা হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে যেহেতু দা নাম্বার কথাটা সিঙ্গুলার, হ্যাঁ, অফের পরে প্লুরাল আসছে, এটা হচ্ছে ওই একটু আগে যেটা বলেছিলাম আর কি, যে সাম অফ, অল অফ এর মতো এটাও সেম, নাম্বার অফ থাকলেও নাউনটা প্লুরাল হয়, সেই কারণে ডেথ শব্দটা প্লুরাল ডেথস হয়েছে। কিন্তু অরিজিনাল সাবজেক্ট হচ্ছে অফের আগেরটা। সো অফের আগে যদি দা নাম্বার থাকে, এটাও কিন্তু সিঙ্গুলারের কাজ করে। তাহলে সিঙ্গুলার হিসেবে হ্যাভ অথবা আর কি বসতে পারে? পারে না। একটু আগে আপনাদেরকে বলেছি হ্যাভ এবং আর এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ এবং হ্যাজ, বি এবং ডি তে, এই দুটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে, দ্য নাম্বার অফ কোভিড-19 রিলেটেড ডেথস হ্যাজ ওভারওয়েলমড নাকি হ্যাজ বিন ওভারওয়েলমড ইন দ্য ওয়ার্ল্ড? এখানে ইনটা পড়ে নাই, হ্যাঁ ভুলে প্রিন্টিং মিস্টেক হয়েছে, ফাইলটা যারা রেডি করেছে। তো এখানে হ্যাজ ওভারওয়েলমড নাকি হ্যাজ বিন ওভারওয়েলমড। আচ্ছা, এখানে একটা কথা বলি, যদি এটা প্যাসিভ মোডে আসতো তাহলে হ্যাজ বিন ওভারওয়েলমড হতো, আর এটা যদি অ্যাক্টিভ ভয়েসে আসে তাহলে এটা হবে হ্যাজ ওভারওয়েলমড। এখন প্রশ্ন হচ্ছে এখানে যেহেতু ইনটা আসেনি, তাহলে ইন না থাকা অবস্থাতে সেন্টেন্সটা আসলে কারেক্ট কিনা? আমরা দেখতে পাচ্ছি এখানে ইন ছাড়াও এটা কারেক্ট হতে পারে, সেক্ষেত্রে এখানে আমরা ইনটা আর দিব না। এই অবস্থায় এটাকে আমরা সঠিক উত্তর যদি আমরা ধরতে চাই, তাহলে এখানে হ্যাজ ওভারওয়েলমড এটা দিতে হবে। অর্থাৎ এখানে এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স, মানে কোভিড-19 রিলেটেড রোগের
রোগে মৃত্যুর যে সংখ্যা সেই সংখ্যাটা পুরো পৃথিবীকে অভিভূত করে ফেলেছে। কেমন? তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে এসছে। সো এখানে আসলে আর ইন এর প্রয়োজন নেই। সো এটা হবে হ্যাজ ওভারওয়েলমড। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি? এ হ্যাজ ওভারওয়েলমড, এটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, বুঝতে পেরেছেন আপনারা? আপনারা কাইন্ডলি একটু আমাকে কমেন্টে একটু জানাবেন আমি যে ব্যাখ্যাগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো আসলে আপনারা ঠিকভাবে ধরতে পারতেছেন কিনা কিংবা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। ঠিক আছে? আমি একটু চেষ্টা করতেছি আপনাদেরকে একটুখানি ব্যাখ্যা সহ বলার জন্য। ঠিক আছে? আমি ব্যাখ্যা ছাড়াই কিন্তু উত্তর বলে দিতে পারি। সেক্ষেত্রে আবার যারা একটু হয়তো প্রপারলি আগের ক্লাসগুলো বুঝেন নাই বা এই রুলসটা আপনারা বুঝেন না তাদের জন্য একটু অসুবিধা হয়ে যেতে পারে। তার জন্য ব্যাখ্যাটা দেওয়া। সো ৩ এবং ৪ এর ব্যাখ্যাটা কি আপনারা বুঝতে পেরেছেন সবাই? কাইন্ডলি একটু জানাবেন। ৫ দ্য ইয়াং entrepreneur as well as her sales team members। এখানে একটা ফাংশন আছে। এই ফাংশনটা খুবই সহজ এবং আপনাদের জন্য মোটামুটি মনে রাখতে সুবিধা হবে। এখানে একটা ওয়ার্ড আমি মার্ক করে দিয়েছি। সেই ওয়ার্ডটা হচ্ছে as well as। তো যদি কোনো সেন্টেন্সে দুটি সাবজেক্টের মাঝখানে যদি আপনি কয়েকটা ফ্রেজ পান, সেই ফ্রেজগুলো কি? যেমন as well as, এটা একটা ফ্রেজ। এরকম আর কি কি ফ্রেজ আছে জানেন আপনারা? as well as থাকতে পারে, together with থাকতে পারে, along with থাকতে পারে, তারপরে হচ্ছে আহ, যেমন ধরেন শুধু উইথ থাকতে পারে। কেমন? সো এই ধরনের মানে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, এই ধরনের ফ্রেজগুলো যদি কখনোই কোনো একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের পরপর পান তাহলে সেখানে বুঝবেন সেখানে এই শব্দগুলোর মাধ্যমে দুটো সাবজেক্টকে সংযুক্ত করা হচ্ছে। কয়টা সাবজেক্টকে? দুইটা সাবজেক্টকে সংযুক্ত করা হচ্ছে। তো এখানে অ্যাজ ওয়েল এজ আর আগের সাবজেক্ট কি? দ্য ইয়াং অন্টারপ্রেনার, মানে তরুণ উদ্যোক্তা। ইয়াং অন্টারপ্রেনার মানে কি? তরুণ উদ্যোক্তা। তাহলে এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে কোনটা বলেন সবাই? দ্য ইয়াং অন্টারপ্রেনার। ঠিক আছে? আপনারা এই জিনিসগুলো একটু কাইন্ডলি খেয়াল করবেন। তারপরে দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে হার সেলস টিম মেম্বার্স, এটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। কেমন? সো তাহলে প্রথম সাবজেক্ট হচ্ছে দ্য ইয়াং অন্টারপ্রেনার্স এবং দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে হার সেলস টিম মেম্বার্স। এখানে যে সেকেন্ড সাবজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাতে মেম্বার্স এস যুক্ত করা আছে, দ্যাট মিনস সেটা হচ্ছে প্লুরাল। কেমন? আর প্রথম সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি দ্য ইয়াং অন্টারপ্রেনার। এই অন্টারপ্রেনার শব্দটা সিঙ্গুলার ফর্মে আছে। সো দ্য ইয়াং অন্টারপ্রেনার এটা হচ্ছে সিঙ্গুলার এবং দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে প্লুরাল। এখন প্রশ্ন হচ্ছে আমি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো নাকি দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী? সো এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে মানে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, আশেক থ্যাংক ইউ আপনাকে। আপনি আরো কয়েকটা অ্যাড করেছেন, ইন এডিশন অ্যান্ড নট, এরকম কয়েকটি আপনি এখানে ফ্রেজ অ্যাড করেছেন। সো এই ধরনের যদি ফ্রেজগুলোর মাধ্যমে যদি দুটি সাবজেক্ট সংযুক্ত হয় আপনারা দয়া করে দ্বিতীয় সাবজেক্ট এটাকে আপনারা ভুলে যাবেন, দ্বিতীয় সাবজেক্টটাকে ফলো করবেন না, আপনারা প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব গঠন করবেন। সো প্রথম সাবজেক্ট হচ্ছে এখানে দ্য ইয়াং অন্টারপ্রেনার, এটা যেহেতু সিঙ্গুলার তাই এখানে আপনাকে এই প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব গঠন করতে হবে। যেহেতু প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার তাই পরবর্তী যে ভার্বটা সেই ভার্বটাকে সিঙ্গুলার ফর্মে ইউজ করবেন। সো আপনারা জানেন ভার্ব সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বাই এস বসে। তাহলে সেক্ষেত্রে আপনি কি ডিজার্ভ বলবেন নাকি ডিজার্ভস? তার মানে সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে? ডিজার্ভস। অর্থাৎ দ্য ইয়াং অন্টারপ্রেনার অ্যাজ ওয়েল এস হার সেলস টিম মেম্বার্স ডিজার্ভস। ঠিক আছে? এখানে তাহলে সঠিক উত্তর কি? ডিজার্ভস, অর্থাৎ সিঙ্গুলার। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখন আরেকটি টপিক আসছে, কজিটিভ এন্ড সাবজাংটিভ। এটা একটু আপনারা দেখবেন। আপনাদেরকে এখানে ৩টা প্রশ্নের সেটআপ দেওয়া হচ্ছে, ৩টা প্রশ্ন। সো কাইন্ডলি আপনারা এই ৩টা প্রশ্ন দেখে একটু আমাকে কি উত্তর হতে পারে আপনার মানে আপনারা যেহেতু এটা রিভিশন ক্লাস, আপনারা অন্তত কিছুটা হলেও তো আপনাদের কন্ট্রিবিউট করতে হবে। তাই আসলে আপনাদেরকে প্রশ্নগুলো করছি। ঠিক আছে? আপনারা কাইন্ডলি আমাকে একটু উত্তর দিবেন। আমি আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা যেন আমি আসলে অনুমান করতে পারি। তো একটু প্লিজ আমাকে একটু আপনারা উত্তর দেন তাইলে। প্রথম প্রশ্ন হচ্ছে ইট কস্টস অ্যাবাউট 500 টাকা টু হ্যাভ আ টুথ। কি হতে পারে? ফিলিং, টু ফিল, ফিল, ফিল্ড, হ্যাজ বিন ফিল্ড। 5টা অপশন এখানে দেওয়া আছে। সো এই প্রথম 4টা প্রশ্নের উত্তর কি হতে পারে? আপনারা কাইন্ডলি একটু যদি আমাকে উত্তর দিতেন। আমি 2-1 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি একজনের কাছ থেকে উত্তর পেয়েছি, মাস্তুর আজহারা। আপনি 1 নাম্বার ডি দিয়েছেন উত্তর, থ্যাংক ইউ সো মাচ। তারপরে নাম্বার 2, দ্য মাদার মেড হার বেবি, কি হতে পারে এটা? টু টেক অর টেক, টেকিং, ফর টেকিং। কোয়েশ্চেন নাম্বার 3, সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। এখানে ফর্ম কথাটা ফ্রম হয়ে গেছে ইন দ্য সেন্টেন্স। আই গট মাই কার, রিপেয়ারিং নাকি রিপেয়ার্ড অর
হ্যাভ প্রিপেয়ার্ড কি হতে পারে, এটা একটু আপনারা কাইন্ডলি জানান। মাত্র একজন উত্তর পেয়েছি, আপনারা কাইন্ডলি বাকিরা উত্তর দেওয়ার চেষ্টা করেন।
আপনাদের অনেকের উত্তর আমি পাচ্ছি। প্রথমেই হচ্ছে মাসরুরা জাহরা, আপনার অ্যান্সার হচ্ছে 1D, দ্যাটস কারেক্ট। আলামিন 1D। তারপরে মাসতুরার উত্তর হচ্ছে 2 এবং 3, দুটাই ভি। 2 নম্বরের ক্ষেত্রে আপনার অ্যান্সার ঠিক আছে। 3 নম্বর বি দিয়েছেন, সেটিও ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর বি, এবং আপনি বি বলে আবার ডি মনে হচ্ছে স্যার। আসলে প্রথমে ঠিক বলে আপনি আবার কনফিউজড হয়ে গেছেন। আপনার সঠিক উত্তর আসলে বিটাই। কেমন? কনফিউজড হওয়ার কারণ নেই। তারপরে মাহিদা সম্ভবত, নাকি? আপনারা যে অ্যারাবিক নেম ইউজ করছেন ফেসবুক আইডির ক্ষেত্রে, ভাগ্যিস মাদ্রাসায় পড়ছিলাম, না হলে তো এই অ্যারাবিক নামগুলা চাইনিজ মনে হতো আমার কাছে। তারপরে হচ্ছে আশেক, আপনি উত্তর দিয়েছেন 1D, 2B, 3B। আপনি একসাথে উত্তর দিয়েছেন। 1D ঠিক আছে, 2B তাও ঠিক আছে, 3B রিপেয়ার তাও ঠিক আছে। তারপরে আর আর কার উত্তর পাচ্ছি না। সো দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ, ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল। 1 নম্বরের সঠিক উত্তর হচ্ছে এখানে টু হ্যাভ আ টুথ। এখানে নিয়ম হলো হ্যাভ অথবা গেটের পরে যদি অবজেক্ট বস্তুবাচক হয়, তাহলে সাধারণত আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করি। সো সেই দিক থেকে চিন্তা করতে গেলে হ্যাভের পরে এখানে অবজেক্ট হচ্ছে আ টুথ। কেমন? ও, নামটা ভুল করলাম না? হ্যাঁ, সরি সরি, আসলে কারো নাম আসলে ভুলভাবে উচ্চারণ করাটা এটা এক ধরনের অপরাধ। সো ঠিক আছে, আমি মনে রাখলাম, যদিও আজকের পরে হয়তো আর ক্লাস নাও হতে পারে। তো আজকের ক্লাসে অন্তত বাকি সময়টা আপনারা আর ভুল উচ্চারণ করা যাবে না। মাহিদা বলা যাবে না, এটা কি জানো, মাহাদিয়া। ওকে, গট টু নো দ্যাট। সো নেক্সট হচ্ছে, তাইলে যে রুলসটা বলতেছিলাম, হ্যাভ। কেমন? হ্যাভ এবং গেটের পরে যদি অবজেক্ট বস্তুবাচক হয়, যেমন টুথ, এই টুথ শব্দটা এটা যেহেতু বস্তুবাচক, তাই তারপরে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম। সো টু হ্যাভ এ টুথ ফিল্ড। এরপরে আমরা দেখতে পাচ্ছি মাদার মেড হার বেবি। এখানে মেক যে পজিটিভ আছে, মেকের পরের অবজেক্ট যদি বস্তুবাচক হয়, আচ্ছা এখানে একটা কথা বলি, মেকের পরে ব্যক্তি এবং বস্তু এটা দেখার দরকার নাই। মেক পজিটিভ ভার্বের পরে অল টাইম বেস ফর্মে হয়। সো এখানে ভার্বের বেস ফর্ম আছে টু বি। টেক হচ্ছে এখানে বেস ফর্ম। কোয়েশ্চেন নাম্বার 3 তে আই গট মাই কার রিপেয়ার্ড। এখানে ওই যে একটু আগে বলেছিলাম গেট গট কিংবা হ্যাভ হ্যাড, এগুলো পরে অবজেক্ট যদি বস্তুবাচক হয়, যেমন কার, এটা বস্তুবাচক, তাই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে রিপেয়ার্ড। ইফ ইউ আকার, এটা হচ্ছে ইফ এর ব্যবহার, কেমন? কন্ডিশনালস। সো কন্ডিশনালস এর ক্ষেত্রে যেটা হয়, ইফ ইউ, আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে কন্ডিশনাল সেন্টেন্সের পরেরটাতে দেখবেন শুড আছে। সো রেজাল্ট ক্লসে যদি ম্যান, সরি ক্যান অথবা মে অথবা উইল, তারপরে শুড, মাস্ট, এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে তখন ইফ ক্লসটা প্রেজেন্ট টেন্সে দিতে হয়। সো সেই ক্ষেত্রে এখানে আমরা ইফের পরে আমরা প্রেজেন্ট ফর্ম ইউজ করতে চাইলে আমাদের ওয়ার্ড অপশন আছে একটা মাত্র অপশন, সেটা হচ্ছে ডি। তার মানে যেহেতু রেজাল্ট ক্লসে শুড আছে, তাইলে মেইন ক্লজ, ইফ ক্লসের ক্ষেত্রে আমরা শুধু ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করতে পারবো, ওন। তাহলে ইফ ইউ ওন এ কার, এখানে ডি অপশনটাই সঠিক উত্তর। আর যেহেতু অন্য কোনোটাতে ভার্বের প্রেজেন্ট ফর্ম নেই, সো ডিটা সঠিক উত্তর। ডি এর পরের অপশনটা আপনি না দেখলেও চলে। এরপরেও পরের অপশনটা যদি ধরেন আপনি ইফের ফাংশনটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন না, তখন আপনি দ্বিতীয় অপশন ধরে আপনি আগাতে পারেন। যেমন দ্বিতীয় অপশনে শুড গেট ইট, এখানে গেট হচ্ছে পজিটিভ, আর পজিটিভের পরে ইট বস্তুবাচক একটা অবজেক্ট, তাই ভার্বে পাস্ট পার্টিসিপল, সেই হিসেবে সার্ভিসড, এই ওয়ার্ডটাও কি সঠিক। তারপরে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ম্যানেজার। এখানে এখানে কি হচ্ছে একটু বলি আপনাদের। দ্য ম্যানেজার, দ্য সেলস পার্সন, এরপর হচ্ছে দ্য কনফারেন্সেস,
এখানেও সেম কেস, যদি কজিটিভ ভার্ব ইউজ করি দ্য ম্যানেজার, যদি অতীতকালে ব্যবহার করা হয় মেড, তাহলে মেড এর পরে ভার্বে পাস্ট পার্টিসিপল আপনারা জানেন, কজিটিভ এর পরে ভার্বে পাস্ট পার্টিসিপল, তাহলে মেড দ্য সেলস পারসন অ্যাটেন্ড দ্য কনফারেন্সেস। কেমন? এখানে আমরা এই অপশন দিতে পারি। বি তে মেড দেওয়া হয়েছে, পজিটিভ দিয়েছে অতীতকালে, কিন্তু পজিটিভের পরে ভার্বের ইনফিনিটিভ ফর্ম, যেটা সঠিক নয়। সি অপশনে সাবজেক্টের পরে আমি আমি যদি প্রেজেন্ট ফর্মে যদি মেক দিতে চাই দিতে পারি, কিন্তু সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে এটা ভার্বটা মেক্স হওয়া উচিত ছিল, সেটা যেহেতু হয় না তাহলে সিটা ভুল। ডি অপশনে এখানে মেক্স ভার্বটা ঠিকভাবে দেওয়া আছে, কিন্তু পজিটিভের পরে ভার্বটা ইনফিনিটিভ করা হয়েছে, যেটা সঠিক নয়, এই জন্য ডি অপশনটাও সঠিক হবে না। সো কোয়েশ্চেন নাম্বার 5, দি আনসার ইজ এ। না, সি দেওয়া যাবে না। আলামিন, শোনেন, সি দেওয়া যাবে না, কারণ ম্যানেজার সাবজেক্ট সিঙ্গুলার, তার সাথে ভার্বের অ্যাজ বাই অ্যাজ বসার কথা, যদি এটা প্রেজেন্ট ফর্মে হয় আর কি, মেকটা। তো যেহেতু এটা মেক, এটা তাহলে অপশন সঠিক নয়। ডিতে মেক্স ঠিক দেওয়া আছে, কিন্তু পরে মেক্সের পরে ভার্বের বেস ফর্ম দেয়নি। সো সব মিলিয়ে এ অপশনটাই সঠিক। এখানে মেইড এরও অতীতকালে এসছে, সো সাবজেক্টের পরে এটা ভার্বটা অতীতকালে আসতেই পারে, আর অতীতকালে এই মেইডের পরে ভার্বটা বেস ফর্মে দেওয়া উচিত, সেই বেস ফর্মটাও আমি পাচ্ছি অ্যাটেন্ড। সো 5 নম্বরে এটাই সঠিক উত্তর। এরপরে দেখেন মডেল ভার্ব। মডেল ভার্বের ফাংশন বেশ লম্বা চড়া। তো আমরা এখানে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে, একজনকে রিকোয়েস্ট করে বলা হচ্ছে যে আপনি কি দয়া করে জানালাটা বন্ধ করবেন, এখন বাইরে তো খুব ঠান্ডা, কেমন? সো এরকম রিকোয়েস্ট করে যখন আমরা কাউকে কোনো কিছু বলি, তখন উড ইউ মাইন্ড ব্যবহার করি। সো এখানে সঠিক উত্তর হচ্ছে উড। নাম্বার 1 সি, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো প্লিজ। উড, উড হবে এখানে সঠিক উত্তর। তারপরেরটা এবার 2 আর 3, এটা আপনাদের দায়িত্ব। 2, 3, 4 আপনারা কি কাইন্ডলি একটু প্র্যাকটিস করবেন, যেহেতু এটা রিভিশন ক্লাস হিসেবে আপনারা একটু দেখেন এটা পারেন কিনা, কি বলেন? একটু ট্রাই করলে মনে হয় ভালো হতো। শুধু আমি বলে দেওয়ার চেয়ে আসলে আপনারাও যদি একটু ট্রাই করেন, সেটা আপনাদের জন্য একটা ভালো প্র্যাকটিস হলো। তাহলে 2, 3, 4, 5, ঠিক আছে? দেখি আপনারা একটু দ্রুত আমাকে অ্যান্সার করেন তো, কি হতে পারে। যদি আপনারা পারেন তাহলে আমি পরের টপিকে চলে যাব, এটা নিয়ে আর ব্যাখ্যা আগাবো না আর কি। সো প্রথমেই আমি আপনাদের 2, 3 এর ব্যাখ্যাটা বলি। দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড, গাড়ি যেহেতু নষ্ট হয়ে গেছে, সো আমাদের একটা ট্যাক্সি নেওয়ার দরকার হয়েছিল, কেমন?
সো দরকার হয়েছিল বললে নিশ্চয়ই সেটা নিড না হয়ে নিডেড হওয়া উচিত ছিল, কিন্তু 2 নম্বর অপশনে দেখবেন শুধু নিড দেওয়া আছে, সো ডি অপশনটা হচ্ছে না। বাকি হচ্ছে আর টু, হ্যাড টু, হ্যাভ টু। আপনারা জানেন কার ব্রোক, এই ব্রোক ভার্বটা কিন্তু অতীতকালের পাস্ট ফর্ম ভার্বের। সো অতীতকাল মানে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, সো অতীতকালে কি আমরা আর টু ব্যবহার করতে পারি? পারি না। হ্যাভ টু ব্যবহার করতে পারি? পারি না। তাহলে অতীতকালে হ্যাড টু হয়, সো 2 নম্বরে বি হবে। এবং 2 নম্বরে আপনারা যারা ভুল উত্তর দিয়েছেন এটা কাইন্ডলি কারেকশন করে নেবেন। 2 নম্বর যেহেতু এটা অতীতকাল পাস্ট টেন্স, তাই এখানে অতীতকালের ফর্ম হিসেবে হ্যাড টু, হ্যাড টু মানে করতে হয়েছিল, অর্থাৎ গাড়িটা নষ্ট হয়ে গেছিল তাই উই হ্যাড টু গেট আ ট্যাক্সি, আমাদেরকে একটা ট্যাক্সি নিতে হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 3, ডিড ইউ সে হি টিজড ইউ? তুমি কি বলেছিলে যে সে তোমাকে বিরক্ত করেছিল বা উত্ত্যক্ত করেছিল? আহ, এরপরে বলতেছে হি বি এ গুড ফ্রেন্ড, ঠিক আছে? তাহলে হি ইজেন্ট বি এ গুড ফ্রেন্ড, এটা কি মিলে? আপনারা জানেন অ্যামিজার এগুলো তো মূলত বি ফর্ম, তাই না? বি ভার্বেরই একটা ফর্ম, সো অ্যামিজারের সাথে আবার বি ব্যবহার করা যায় না। তারপরে হি শুডন্ট বি এ গুড ফ্রেন্ড, তার ভালো ফ্রেন্ড হওয়া উচিত নয়। তাহলে আহ, যেহেতু সে টিজ করেছে, তাহলে ভালো ফ্রেন্ড হওয়া উচিত নয়। কেমন? তাইলে আসলে ভালো ফ্রেন্ড হওয়া উচিত অনুচিত এরকম তো আসলে কথাটা আসলে আমরা বলি না, তাই না? যেহেতু সে তোমাকে টিজ করেছে, তার মানে সে তোমার ভালো বন্ধু হতে পারে না, আমরা নর্মালি এইভাবেই বলি। তাহলে এটা হবে হি কান্ট বি আ গুড ফ্রেন্ড। তাহলে এখানে সি হবে, কান্ট বি। আর ওয়ন্ট বি এ গুড ফ্রেন্ড, সে তোমার ভালো বন্ধু হবে না। হবে কি হবে না এটা তো আসলে ভবিষ্যতের ব্যাপার, কিন্তু যে ঘটনা ঘটেছে সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি হি কান্ট বি এ গুড ফ্রেন্ড, সে ভালো বন্ধু হতে পারে না। সো কোয়েশ্চেন নাম্বার 3 কাউন্ট 4, 4 এর মধ্যে আমরা পাচ্ছি মাই ফাদার, আমার বাবা, লিভ ইন গাজীপুর। এখন লিভ এই শব্দটার সাথে আমরা কোন কোন ওয়ার্ড আসলে মিলাইতে পারি? তো নর্মালি হচ্ছে ইউজ টু কোনো ফ্রেজ না, ফ্রেজ যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ইউজড টু, অর্থাৎ অতীতকালে কেউ কোনো কাজ করতো এরকম বোঝালে নর্মালি আমরা ইউজড টু এই এই ফ্রেজটা ব্যবহার করি। সো এই ফ্রেজটা আরেকভাবে ইউজ করি আমরা, সেটা হচ্ছে গেট ইউজ টু বা গট ইউজ টু, ইজ ইউজড টু অথবা ওয়াজ ইউজড টু, এভাবে আমরা ইউজ করি। সেক্ষেত্রে আপনারা জানেন গ্যাট অথবা বি ভার্ব দিয়ে যদি ইউজ টু ব্যবহার করা হয় তখন ইউজ টু পরে ভার্বটা আইএনজি যুক্ত হয়, কিন্তু আমরা কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি লিভ শব্দটা আইএনজি যুক্ত নাই, এটা আছে বেস ফর্ম। সুতরাং এখানে বি ইউজ টু বা গেট ইউজ টু ব্যবহার করা যাবে না, শুধু ইউজ টু ব্যবহার করতে হবে, কারণ ইংলিশের নিয়ম হলো শুধু ইউজ টুর পরেই ভার্বের বেস ফর্ম বসে, আর বি ইউজ টু গেট ইউজ টু হলে তখন ভার্বের আইএনজি বসে। তাহলে এখানে সঠিক উত্তর দাঁড়াচ্ছে 4 নম্বরে ডি অপশন নাকি সি, বলেন তো আপনারা? তাহলে এখানে যেহেতু ভার্বের আইএনজি নাই, তাহলে ওয়াজ ইউজ টু ব্যবহার করতে কি পারবো? পারবো না, ডি ব্যবহার করা যাবে না, তাহলে ইউজ করতে হবে কি? সি, অর্থাৎ মাই ফাদার ইউজ টু লিভ ইন গাজীপুর। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5, উইচ উড ইউ হ্যাভ, আইস অর কফি? হ্যাঁ, তুমি কোনটা খাবে? মানে অর্থাৎ তুমি কোনটা নিবে? তুমি কি আইস নিবে নাকি কফি নিবে? এখানে ধরেন এখানে আসলে আইস বলতে এটা আসলে আইসক্রিমই মিন করতেছে। হ্যাঁ, হয়তো ক্রিমটা বাদ পড়ে যেতে পারে প্রশ্ন থেকে। তো যাই হোক, তাহলে আইসক্রিম অর কফি, কেমন? ঠিক আছে, এখন দেখেন। সো এখানে আমরা আসলে কি অ্যান্সারটা দিতে পারি? তো সাধারণত দুটো জিনিসের মধ্যে যখন আমরা কোনো কিছুকে আহ, পছন্দ করি, তখন সেখানে আমরা কি ব্যবহার করি? তো উইচ উড ইউ, এখন দেখেন রাদার হ্যাভ, তো এখানে কি আমরা রাদার হ্যাভ বলবো, প্রেফার হ্যাভ বলবো, কুড হ্যাভ বলবো, নাকি বেটার হ্যাভ বলবো? তো এখানে একটা জিনিস দেখেন, তুমি বরং কোনটা খাবে, আমরা এই বরং ভালো বোঝানোর জন্য আমরা অনেক সময় কিন্তু উড রাদার ব্যবহার করি, কেমন? তো উডের ক্ষেত্রে নর্মালি রাদারটাই হয়, উড প্রেফার হয় না, উড কুড হয় না, উড আর কুড একসাথে হয় না, উড বেটার, হ্যাঁ হ্যাড বেটার আমরা ইউজ করি, তবে উড বেটার ইউজ করি না, আমরা ইউজ করি উড রাদার। তো এই জন্য 5 নম্বরের ক্ষেত্রে এ হবে, কেমন? তাহলে এটা সঠিক উত্তর দাঁড়াচ্ছে উইচ উড ইউ রাদার হ্যাভ, আইসক্রিম অর কফি? সো এখান থেকে আপনাদের যে উত্তরগুলো আমি পেয়েছি, সেখানে হচ্ছে আলামিন মাহাদিয়া, আরেকটা নেম দেখতে পাচ্ছি 2D বলেছেন, এটা কি আহ, এটা কি আল মাউদিনা, এটার নামটা কি আসলে আই এম নট শিওর। তারপরে হচ্ছে আশেক উত্তর দিয়েছেন 2B3C। আচ্ছা, উত্তর তো আপনারা পেয়েছেন আশা করি। মাস্তুরা, আপনারা সবাই তো উত্তর পেয়েছেন তাই না? সো ডিগ্রি অফ কম্পারিজন,
আপনারা সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ ডিগ্রি নিয়ে অনেক পড়াশোনা করেছেন এইচএসসি থাকতে, এগুলো এই টপিকগুলো আপনাদের ছিল। সো সেগুলো নিয়ে এখানে কিছু প্রশ্ন এসছে রিভিশন হিসেবে। আপনারা রিভিশন ক্লাসের অংশ হিসেবে এগুলো পাচ্ছেন এখানে। যেমন দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স ইজ রাদার ওয়ার্স্ট দ্যাট আই হ্যাড এক্সপেক্টেড। এখানে আসলে সঠিক মানে কোন কোন জায়গাটা এখানে ঠিক করতে হবে এবং সেটা ঠিক করলে কিভাবে হবে, চারটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। দেয়ার ইজ নাথিং, এ গ্লাস অফ কোল্ড ওয়াটার অন এ হট সানি ডে, এটা আসলে কি হতে পারে। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, ইট ইজ দ্য সিটি অফ দ্য কান্ট্রি, এখানে কি হতে পারে। তারপরে দেখি আপনারা 2 আর 3 আপনারা একটু বলেন আমাকে, 2 আর 3, ঠিক আছে। আপনাদের জন্য একটু যেগুলো সহজ ফ্যামিলিয়ার সেগুলাই ডিসকাস করি। দেয়ার ইজ নাথিং কি হতে পারে দেখি, বলতে পারেন। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ নাথিং কি হবে দেখি বলেন তো। মানে এক গ্লাস অফ কোল্ড ওয়াটার, এক গ্লাস ঠান্ডা পানি অন এ হট সানি ডে, গরম উত্তপ্ত রোদের দিনে। সো গরম বা উত্তপ্ত রোদের দিনে এক গ্লাস ঠান্ডা পানির চেয়ে বেশি আহ, সতেজ করতে পারে এরকম আর তেমন কিছু নেই, কেমন। সো এই জায়গাটাতে আমরা সঠিক উত্তর কি দিতে পারি, মোর রিফ্রেশিং, কেমন। তাহলে দেয়ার ইজ নাথিং মোর রিফ্রেশিং দেন। তারপরে বলতেছে এটা একটা শহর, দেশের কেমন শহর, যেহেতু দা ইউজ করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে ইট ইজ দ্য মোস্ট, সুপারলেটিভ ফর্মে কি হয় মোস্ট, মোস্ট পপুলার সিটি। কিন্তু মোস্টের পরে পিপল দিছে, মোস্ট পিপল সিটি, এটা কথাটা আসলে মিলে না। আবার মোস্ট পপুলেশন সিটি কথাটাও কিন্তু মিলে না, এটা হয় মোস্ট পপুলার সিটি। হি ক্যান সিং বেটার দেন, সে ভালো গাইতে পারে তার পরিবারের অন্য যে কারো থেকে। তাহলে বেটার দেন এভরিবডি বলবো না, সাধারণত এরকম দেন দিয়ে যদি আপনি একটি সাবজেক্টকে অন্য কারোর সাথে তুলনা করেন তাহলে এনিবডি হয়, ঠিক আছে। এরপরে ফ্রেজ ক্লসের ব্যবহার, আপনারা জানেন ফ্রেজ এবং ক্লসের মধ্যে একটা পার্থক্য আছে। ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব একসাথে থাকে না, আর ক্লসের ক্ষেত্রে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব একসাথে থাকে, কেমন। সো এই জায়গাটাই হচ্ছে মেইন ডিফারেন্স। আর কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্ব ক্লজ, এই জিনিসটা আপনারা কেমনে বুঝবেন, এটা বোঝার উপায় হচ্ছে আপনি ভার্বকে জিজ্ঞেস করবেন, ভার্বকে জিজ্ঞেস করেই অনেক সময় উত্তর পেয়ে যাবেন। যেমন সে আমাকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, কেন আমি লেট। তাহলে এরকম ভার্বের যদি কি বা কাকে প্রশ্ন করে কোনো উত্তর পান তাহলে সেই ক্লজটা হলো নাউন ক্লজ, কেমন। তাহলে এখানে এটা হচ্ছে কি নাউন ক্লজ। আবার অনেক সময় দেখবেন আপনি ভার্বকে কখন কোথায় কিভাবে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তাহলে সে যেতে পারে, হি ক্যান গো, সে যেতে পারে 2 নম্বরে, ওয়ের হি ওয়ান্টস, যেখানে সে চায়, কেমন। তাহলে এখানে ওয়ের হি ওয়ান্টস হচ্ছে কি অ্যাডভার্ব ক্লজ। তো এইভাবে আপনারা ভাবকে প্রশ্ন করেই মূলত আপনাদেরকে উত্তর বের করতে হবে কোনটা আসলে কোন ক্লজ, কেমন। আরেকটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে যেমন 4 নম্বরে দেখেন, আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানাবো অ্যাজ সুন এজ দ্য রেজাল্টস কাম আউট। হ্যাঁ, রেজাল্ট বের হওয়ার সাথে সাথে আমি তোমাকে জানাবো। সো এখানে এই অ্যাজ সুন এজ দিয়ে একটা ক্লজ আসছে না, যেমন এই ধরনের কয়েকটা ওয়ার্ড আপনারা মনে রাখবেন, অ্যাজ সুন এজ অথবা ওয়েন অথবা ওয়াইল। বিশেষ করে ওয়েনটা একটু ডিফার করে মাঝে মাঝে, কিন্তু ওয়াইল, অ্যাজ সুন এজ, দো, অল দো, এগুলো থাকলে সাধারণত সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। সো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কেমন। সো এই ধরনের ক্লজের আরো কিছু আপনার প্র্যাকটিক্যাল ব্যবহার আছে, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন। এমবেডেড কোশ্চেনের মূল কথাটা হচ্ছে আমি একটু বলে দেই, যদি কোনো
ডব্লিউএইচ ওয়ার্ড যেমন হাউ, হোয়াট, হুইচ এ ধরনের যদি ডব্লিউএইচ ওয়ার্ড যদি সেন্টেন্সের মাঝখানে বসে, সেক্ষেত্রে মনে রাখবেন সেন্টেন্সের মাঝখানে বসলে ওইটাকে আর কোয়েশ্চেন সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য মনে করে সাবজেক্টের আগে অক্সিলারি ব্যবহার করা থেকে বিরত থাকবেন। নর্মালি প্রশ্নবোধক শব্দ দিয়ে হোয়াট, হুইচ দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব বসাই, ঠিক আছে? কিন্তু এখানে যে হাউ শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হাউটা থাকা সত্ত্বেও আপনি এখানে সাবজেক্টের আগে অক্সিলারি বসাতে পারবেন না, কারণ এটা প্রশ্ন করার জন্য হাউটা আসে নাই। সেজন্য যেহেতু প্রশ্ন করার জন্য আসে নাই, তাহলে স্বাভাবিক নিয়মে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে করবেন। কিন্তু প্রশ্ন করার জন্য যদি আসতো, তখন আপনি প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের আগে অক্সিলারি হয়, তখন এখানে সেটা হতো। কিন্তু এখন যেহেতু এটা প্রশ্ন করার জন্য আসে নাই, তাহলে সাবজেক্টের আগে অক্সিলারি দেওয়ার দরকার নেই, সাবজেক্ট প্লাস ভার্ব দিবেন। তাহলে এখানে ডিড এ নাম্বারে আগে অক্সিলারি চলে আসছে, এটা হবে না। বি নাম্বারে ডাস আগে চলে আসছে, হবে না। সি নাম্বারে আগে সাবজেক্ট দিয়েছে, তারপরে ভার্ব দিয়েছে হি লুকড, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। একইভাবে প্লিজ লেট মি নো হোয়াই ইউ ডিডন্ট অ্যাটেন্ড, এটা হবে। কিন্তু হোয়াই ডিডেন্ট ইউ বললে তখন এটা কারেক্ট হবে না। তারপরে একইভাবে 3 নম্বরের ক্ষেত্রে সেম, এই জিনিসগুলো আপনারা একটু অ্যাপ্লাই করবেন, খেয়াল করবেন, কেমন? তারপরে আমরা বাকি প্রশ্নবোধক, সাধারণ প্রশ্নবোধক চিহ্ন যেগুলা, হ্যাঁ, সাধারণ প্রশ্নবোধক বাক্যের যে ফর্মুলা সেগুলো তো আপনারা জানেন। আর অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট এই দুটোর ক্ষেত্রে ছোট্ট করে আমি আপনাদেরকে জাস্ট রুলসটা একটু মনে করিয়ে দিচ্ছি, যেহেতু আজকে রিভিশন ক্লাসের অংশ। সেটা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে আপনি হাবোধক কথাকে যদি রিপিট করেন, তাহলে সেটা সেই স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস টু। যেমন বলতেছে পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ, তাহলে এখানে এই সেন্টেন্সের প্রথম অংশে আপনারা এটা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। সুতরাং পরের অংশে আপনি যদি এন দিয়ে যদি আরেকটা অংশ যদি অ্যাড করেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সেটা হবে সো ডাস। এই যে এভাবে, অর্থাৎ এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস টু। এই যে সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস টু, অথবা এটাকে আপনি অন্যভাবে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস টু, ঠিক আছে? ওকে, সরি, ওয়েট, টু না, এখানে সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট, এই যে এই জিনিসটা সাবজেক্ট প্লাস অক্সিলারি টু অথবা সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। সো এখানে সো ডাস আর্ট হতে পারে, এখানে আর বাকি অপশনটা কোনোটা আপনার এগ্রিমেন্ট হিসেবে দিতে পারেন না, অথবা এটা আপনি আর্ট ডাস টু এভাবে আপনি চাইলে দিতে পারেন। তারপরে নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু ভিন্ন। নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে এটা সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস নট আইদার হয়, আর যদি নাইদারটা শুরুতে আসে তাহলে নাইদার প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট। এই রুলসগুলো আপনারা যারা আগে করছেন তাদের আসলে সহজে মনে থাকার কথা। কন্ডিশনাল সেন্টেন্স একটু আগে আপনাদের বলেছি ইফ এর ব্যবহারটা। ইফ এর পরে যে প্রেজেন্ট ইনফিনিট হয়, তাহলে পরেরটাতে উইল, ক্যান, মে, মাস্ট হয়। আর ইফ ক্লজটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরেরটাতে উড, কুড, মাইট হয়। আর ইফ ক্লজ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরেরটাতে উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ন্যারেশন, ন্যারেশন মূলত এটা আসলে বিশাল বড় টপিক, এটা পুরো টপিকটা আসলে হয়তো আপনাদের করানোর সুযোগ নেই, তবে এতটুকু বলবো ন্যারেশনের ক্ষেত্রে শুধু এইচএসসি তে আপনারা যে ন্যারেশনের রুলসগুলো পড়ছিলেন সেগুলো একটু আপনারা কাইন্ডলি একটু দেখে যাবেন, হ্যাঁ। আর ভয়েস চেঞ্জও সেম থিং, ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও আহ, স্বাভাবিকভাবেই যেই ভয়েস চেঞ্জ এইচএসসি পর্যন্ত আমরা পড়ছি, অর্থাৎ শুধু একটা জিনিস মাথায় রাখবেন, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অক্সিলারিটা ঠিক আছে কিনা। যেমন আমি এক বাক্যে যদি আপনাদেরকে বলতে হয়, তাহলে আমি বলতে পারি প্রতিটা টেন্সের অক্সিলারিটা কি, ভয়েস চেঞ্জ, এটা মাথায় রাখবেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি হয় এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় এম ইজ আর বিং, মানে এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় হ্যাভ বিন, হ্যাজ বিন। তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো প্যাসিভ সাধারণত হয় না। এরপরে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি হবে ওয়াজ ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে ওয়াজ বিং, ওয়্যার বিং, পাস্ট পারফেক্ট টেন্সে হবে হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল উইল থাকলে এটা হবে বি যুক্ত হবে, মানে উইল থাকলে উইল বি। এখানে যে কোনো মডেলসের সাথে বি যুক্ত হয়, ক্যান থাকলে ক্যান বি, মাস্ট থাকলে মাস্ট বি। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি থাকলে ওটা হয়ে যাবে উইল বি বিং। ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ থাকলে ওটা হয়ে যাবে উইল হ্যাভ বিন। এভাবে আপনি শুধু অক্সিলারি ভাবটা মুখস্থ রাখবেন। আর মূল ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল। ভয়েস চেঞ্জ মানে প্যাসিভ ভয়েস মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা মাথায় রাখবেন। আর পিন পয়েন্ট এরর ফাইন্ডিং মানে হলো এটা আনলিমিটেড, মানে যতগুলো আপনারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন পাবেন সবগুলোর মধ্যে আপনারা ওভারঅল টোটাল গ্রামাটিক্যাল বিভিন্ন পয়েন্ট নিয়ে সেন্টেন্সের মধ্যে বিভিন্ন এরকম ভুল অপশন দেওয়া থাকবে, আপনারা সেই ভুল অপশনগুলা কি করবেন, আপনারা চিহ্নিত করবেন। তো এই ভুল অপশনগুলো কিসের কিসের হতে পারে? এই ভুল অপশনগুলো অনেক সময় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের হতে পারে, টেন্সের হতে পারে, রাইট ফ্রম ভার্বস এর হতে পারে, হ্যাঁ, নাউন প্রনাউন বিভিন্ন আইটেমের উপর এই ভুল অপশনগুলো থাকতে পারে।
সো এক কথায় পিন পয়েন্ট এরর ফাইন্ডিং মানে হলো টোটাল যে কোনো ধরনের গ্রামাটিক্যাল রুলস এর উপরে ভিত্তি করে বিভিন্ন ভুল অপশন পরীক্ষায় যদি দেওয়া থাকে সেই ভুল অপশনটা আপনাকে বের করতে হবে। আমি জাস্ট একটা আপনাদেরকে দেখাচ্ছি, দ্য এরিয়া ওয়ার এ মাইক্রোচিপ ইজ ম্যানুফ্যাকচার্ড মাস্ট বি দ্য মোস্ট ক্লিনেস্ট। এই সেন্টেন্সে আপনি এ অপশনে কোনটা, এই যে ওয়ার, এটা কি ভুল আছে, নাকি বি অপশন মাইক্রোচিপে ভুল আছে, নাকি সি অপশন মোস্ট শব্দটাতে ভুল আছে, নাকি ডি অপশন ক্লিনেস্ট শব্দটাতে ভুল আছে? তা আপনারা জানেন ক্লিন শব্দের সুপারলেটিভ ফর্ম হয় ক্লিনেস্ট, তাহলে সেখানে মোস্ট দেওয়াটা ভুল হয়েছে, তাহলে এখানে সি অপশন মোস্টটাই ভুল। তাহলে আপনি পরীক্ষায় বৃত্ত ভরাট করবেন কোনটা, সিটা। সো দ্যাটস অল ফর টুডে। আপনাদের সবগুলো টপিক মোটামুটি একটা টাচ দেওয়া হলো। এখন আপনাদের তাইলে করণীয় কি? এবার লাস্ট একটা মিনিট আপনাদের কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের করণীয় সম্পর্কে। এখন যারা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন তাদের প্রথমত আপনারা একটা বিষয় খুবই অ্যালার্ট থাকবেন, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনাদের অনেকেই টাইম ম্যানেজমেন্ট করতে জানেন না, পারেন না বলে আপনাদের অনেকেরই পরীক্ষা খারাপ হয়। তো প্রথম আপনাদের করণীয় হচ্ছে আপনাদের টাইম ম্যানেজমেন্ট ঠিক করা। অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট কিভাবে ঠিক করবেন? আপনি প্রথমে প্রশ্ন পাওয়ার সাথে সাথে যে সমস্ত প্রশ্নগুলো আপনি মোটামুটি পারেন, বা একটু 2 4 5 10 সেকেন্ড চিন্তা করলে আপনি পারবেন মনে হচ্ছে, বা যে ভোকাবুলারি আইটেম আপনার পরিচিত, আপনি একটু ভাবলে 4টা অপশন দেখলে আপনি সিনোনিম অ্যান্টোনিম বের করতে পারবেন, যে প্রেপোজিশনটা আপনি জানেন, এই টাইপের আপনাদের সহজগুলো আপনারা প্রথমেই অ্যান্সার করে ফেলবেন। পুরো প্রশ্ন জুড়ে যতগুলো আপনার সহজ আইটেম সেগুলো প্রথমে অ্যান্সার করে নেবেন। এরপরে কাজ হচ্ছে আপনারা যেগুলো পারেন না সেগুলো আপনাদের লাস্ট কাজ হিসেবে, আপনারা যেগুলো পারেন না সেগুলো আপনারা ইয়ে করবেন, মানে সেগুলোর জন্য একটু সময় বের করবেন। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি মোটামুটিও যেগুলো পারেন সেগুলো যদি প্রথম ধাক্কায় যদি আপনি যদি দাগিয়ে নিতে পারেন, প্রথম 10 মিনিটেই বা 15 মিনিটেই হচ্ছে আপনি যা পারেন এমসিকিউতে সেগুলো সবগুলোই হচ্ছে আপনি প্রথম পর্যায়ে আপনি অ্যান্সার করে নেবেন। এরপরে বাকিগুলা যেগুলো কঠিন, যেগুলো চিন্তা করতে হবে, ওইগুলো আপনি লাস্টের জন্য রেখে দিবেন। এভাবে আপনি চেষ্টা করবেন আপনি সর্বোচ্চটা দাগাতে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, বেশিরভাগ অ্যাডমিশন টেস্টের প্রশ্নের যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন ম্যাক্সিমাম জায়গাতে 0.25-এ কাটা যায় ভুল ভুল অ্যান্সারের জন্য, যেটা নেগেটিভ মার্কিং। সো 0.25টা হচ্ছে খুব ইজি, যেখানে আপনি চাইলেই আপনি অনেক কি নিতে পারেন, রিস্ক নিতে পারেন। যেমন ধরেন আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ধরেন 10টা প্রশ্ন আপনার আন্দাজে দাগালেন, এই 10টার মধ্যে আপনি যদি একটু আইডিয়া করে যদি 2 4টা যদি দাগাতে পারেন, তাহলে দেখবেন অন্তত পক্ষে 10টার মধ্যে আপনি একেবারেই খুব আইডিয়া নির্ভর দাগালেও 10টার মধ্যে আপনার 3 4টা আইডিয়া তো আপনার কারেক্ট হতে পারে, বা 3টাও যদি কারেক্ট আপনি 3 নাম্বার পাচ্ছেন। আরো 7টা যদি ভুল হয় ওই 7টার জন্য আপনার মাইনাস যাচ্ছে 1.75, তার মানে আপনি স্টিল কিন্তু 1.25 নাম্বার পাচ্ছেন, বোনাস এটা আপনার জন্য। এই জন্য আমি বলবো আপনি অনেকে কিন্তু খুব কম দাগিয়ে চলে আসে পরীক্ষা থেকে, এটা ঠিক না, এটা টেকনিক্যালি এটা এটা রং। সো এই টেকনিকটা আপনার খাটাবেন না, আপনার চেষ্টা করবেন সর্বোচ্চ আপনার দাগিয়ে আসতে, কারণ এখানে রিস্ক নেওয়া যায়। আর রিটেনের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা একেবারে সহজ শব্দ দিয়ে, যেটুক আপনারা অনুবাদটা মোটামুটি চলে, হ্যাঁ সেই ধরনের একটা সহজ শব্দ দিয়ে হলে বাক্যটাকে অনুবাদ করে আসবেন, সেটা বাংলা হোক বা ইংরেজিতে হোক। তবে একটা বিষয়ে সতর্ক থাকবেন, সেটা হচ্ছে টেন্স। অনুবাদের ক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে টেন্স এবং মডাল ভার্বের ব্যবহারটা। অর্থাৎ আপনাকে যদি বলা হয়েছে যে তিনি এইমাত্র এসেছেন, তাহলে এসেছেন, গিয়েছেন, খেয়েছেন, পড়েছেন, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তো এগুলো বাক্য আপনাকে ওভাবেই এটা মানে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্স। তারপরে যেমন ধরেন আপনাকে বলা হলো আই এম ওয়াচিং এ কার্টুন সিরিজ নাও, আমি একটা কার্টুন সিরিজ দেখতেছি এখন, তাহলে এখানে আই এম ওয়াচিং যখন বলবে তখন আমি দেখছি। হ্যাঁ, আপনি আবার আঞ্চলিকভাবে দেখতেছি লিখবেন না, আপনি বলবেন আমি দেখছি। কেউ যদি বলে আমি দেখি, তাহলে এই অনুবাদটা সঠিক নয়। ঠিক আছে? তো সুতরাং অনুবাদের ক্ষেত্রে আপনার টেন্সের ব্যাপারটা খেয়াল রাখবেন, সেটা বাংলায় এবং ইংরেজি উভয় ক্ষেত্রে আপনারা টেন্সের ব্যাপারটা খেয়াল করবেন। আর অন্যান্য যে কোনো ইউনিভার্সিটি যদি ভর্তি পরীক্ষা দেন, তাহলে সব ইউনিভার্সিটিতে আর রিটেন নাই। সো সেক্ষেত্রে আমার মনে হয় শুধু এমসিকিউ নির্ভর প্রস্তুতি নেবেন, বিশেষ করে বিগত বছরের প্রশ্নগুলো বারবার করে পড়বেন। আর ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের জন্য সবচেয়ে মোস্ট যে ইম্পর্টেন্ট বিষয়টা বলবো সেটা হচ্ছে বেশি করে পার্টস অফ স্পিচের জায়গা থেকে বেশি বেশি বিগত বছরের প্রশ্ন দেখবেন। নাউনের কোনটা নিচের কোনটা নাউন, নিচের কোনটা অ্যাডজেক্টিভ, নিচের কোনটা অ্যাডভার্ব, অথবা অনেক সময় দেখা যাচ্ছে এই শব্দটার নাউন ফর্ম কি, এই শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, এই টাইপের যে প্রশ্নগুলো, এগুলো একটু কাইন্ডলি আপনারা বেশি বেশি করে দেখবেন। সো দ্যাটস অল ফর ইউ দিস ইয়ার। এবছরের সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।